আসসালামু আলাইকুম, আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো এজ কোর্সের এরিয়া মার্কিং কোর্সে তোমাদেরকে স্বাগতম। তো আমি এই কোর্সের যতগুলো ভিডিওতে আছে আমি মেইনলি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো অংশ দাগায় দিয়ে তোমাদের পড়ায় দিব। অ্যান্ড তোমাদেরকে আগে বলে রাখি, তোমাদেরকে পুরো বইটা ভালোভাবে পড়ে ফেলতে হবে। তবে আমি জাস্ট ফোকাস দিব যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর উপর। তোমাদেরও উচিত যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোর উপর ফোকাস দেওয়া, বাট অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলোও পড়ে ফেলা। তো শুরু করা যাক। তো আমরা যদি প্রাণীর শ্রেণীবিন্যাস যে চ্যাপ্টারটা আছে এটাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় কী কী আসছে যদি একটু নোটিস করি, তো দেখবো যে 23-24 সালে, অর্থাৎ আমাদের ব্যাচ যেবার পরীক্ষা দিছে সেইবার এই অধ্যায় থেকে প্রশ্ন আসছে তিনটা। 22-23 সালে আসছে হলো একটা, 21-22 সালে আসছে হলো দুইটা, 20-21 সালে আসছে হলো একটা, 19-20 সালে আসছে তিনটা। এখন কথা হচ্ছে যে 11-12 সাল থেকে এই 23-24 সাল পর্যন্ত প্রতি বছর এই অধ্যায় থেকে কম একটা, দুইটা বা তিনটা প্রশ্ন আসতেছে, অর্থাৎ প্রতিবারই আসতেছে। শুধুমাত্র 16-17 সালে এই অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসে না। অর্থাৎ বলা চলে যে এই অধ্যায়টাকে অনেক ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, অ্যান্ড এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় বলতে গেলে 100%, অর্থাৎ একটা হলেও প্রশ্ন আসবে। তো এখন এই অধ্যায়টা শুরু করার আগে, যদি এই অধ্যায়টা এর আগে একবার পড়ে থাকো, আমি বলে রাখি 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই অধ্যায়ের ভূমিকা অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি অংশ থেকে প্রশ্ন আসছে টোটাল 7টা। অর্থাৎ যে শুরু থেকে নন কর্ডা পর্বের যে বৈশিষ্ট্যর আগ পর্যন্ত যে ছোট অংশটুকু আছে এখান থেকে প্রশ্ন আসছে হলো 7টা। নন কর্ডা পর্বের বৈশিষ্ট্য যেগুলো আছে এখান থেকে টোটাল প্রশ্ন আসছে 14টা। অ্যান্ড কর্ডা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এখান থেকে, অর্থাৎ করোডা পর্বের শ্রেণীবিন্যাস বৈশিষ্ট্য অর্থাৎ যা যা আছে এগুলা থেকে প্রশ্ন আসছে টোটাল প্রশ্ন 8টা। আর স্তন্যপায়ী প্রাণীর শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন আসছে একটা। তাহলে আপাতত দৃষ্টিতে যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমাদের শুরু থেকে, অর্থাৎ যে ভূমিকা থেকে নন করোডা পর্বের বৈশিষ্ট্য পর্যন্ত, অর্থাৎ নন করোডা পর্বের বৈশিষ্ট্য সহ ভূমিকা পর্যন্ত এই অংশটুকু হলো সব থেকে ইম্পর্টেন্ট। কারণ বিগত কয়েক বছর ধরে এই অংশটুকু থেকেই সব থেকে বেশি প্রশ্ন আসছে। তো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যখন অধ্যায়টা খুলব প্রথমেই দেখাবে যে প্রাণী বৈচিত্র্য প্রকারভেদ। তো এইখানে আমি বলবো যে প্রাণী বৈচিত্র্য হলো 3 প্রকার। এটা কি কি? জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য আর হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তোমাদের জাস্ট এইটা মনে রাখতে হবে যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার ও কি কি। এখন এখানে যদি আমরা এদিকে যদি তাকাই দেখবা যে বিভিন্ন জিনগত বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য বা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এগুলো অনেক ডিটেলস ব্যাখ্যা দিচ্ছে, এগুলো ডিটেলস ব্যাখ্যা পড়ার দরকার নেই। কিন্তু আমরা যখন হলো প্রজাতি বৈচিত্র্যতে যাব, এখানে একটা ইম্পর্টেন্ট ইনফো দেওয়া আছে, সেটা হলো যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে অঞ্চলে প্রজাতি বৈচিত্র্য বেশি তাকে কি বলে, সেটা হলো হটস্পট বলে। এটা কিন্তু আবার মোবাইলের হটস্পট না। আবার আসে হলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের দিকে যদি আমরা তাকাই, এখানে হাবিজাবি অনেক কথা লাগাছে, এখানেও তেমন ইম্পর্টেন্ট ইনফো নাই। কিন্তু শেষের দিকে যদি আমরা দেখি যে অ্যারিস্টটল নিয়ে একটা প্যারা আছে, এখানে অনেক ইম্পর্টেন্ট ইনফো আছে। তোমরা যখন অফলাইনে বিভিন্ন কোচিং এক্সাম দিতে যাবা এখান থেকে অবশ্যই একটা এমসিকিউ পাবা। এখানে প্রথমে বলছে যে গ্রিক দার্শনিক যে অ্যারিস্টটল আছে সে হলো প্রাণীবিদ্যার জনক। যে তাহলে প্রাণীবিদ্যার জনককে? গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। আচ্ছা, তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে? এটা হলো উদ্ভিদ বিজ্ঞানের 4 নম্বর চ্যাপ্টার, ওখানে আছে যে উদ্ভিদ বিজ্ঞানের জনক হলো থিওফ্রাস্টাস। তো তোমরা চাইলে এটা মনে রাখতে পারো, প্রাণীবিদ্যার জনক হলো অ্যারিস্টটল। এখন এই অ্যারিস্টটল সাহেব প্রথম করলো কি, যে শ্রেণীবিন্যাসের উদ্যোগ নিল, যে প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হবে। তো উনি কি করছে, যে লাল রক্তযুক্ত যে মেরুদণ্ড প্রাণী আছে ওদের অ্যানাইমা, আর লাল রক্তবিহীন অমেরুদণ্ডী প্রাণীদের বলা হয়েছে, তিনি ওদেরকে অ্যানাইমা নামে 2টি দলে ভাগ করেন। এইবার এই যে লাল রক্তযুক্ত মেরুদণ্ডী প্রাণী যারা আছে এদেরকে আবার 2টা দলে ভাগ করছেন, সেটা হলো ডিম্বজ এবং জরায়ুজ। তো এই প্যারাটা থেকে এই কয়টা লাইন খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড এগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। এরপর আসি হলো প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। এখন আকারের ভিত্তিতে যে শ্রেণীবিন্যাসটা আছে ওটার দিকে যদি আমরা তাকাই, আণুবীক্ষণিক প্রাণী আর বৃহত্তর প্রাণী, এটা আসলে কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায়, বাট এখানে কি পড়তে হবে বা কি মনে রাখতে হবে, সেটা হলো যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণুর নাম কি? ট্রাইকোডিনা অ্যানাবাসি। এটা হলো ইম্পর্টেন্ট। তোমাকে প্রশ্ন দিতে পারে যে মাছের ফুলকার প্রতিষ্ঠান জীবাণুর নাম কি, সাইন্টিফিক নেম কি? তাহলে এটা হলো ট্রাইকোডিনা অ্যানাবাসি। আর গিনিপিগের বৈজ্ঞানিক নাম কি? এটা হলো ক্যাভিয়া পোর্সেলাস। এটা কিন্তু একবার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল। এই অধ্যায়ে আমি আগে বলে রাখি, এই অধ্যায়ে অনেক বৈজ্ঞানিক নাম আছে, সবগুলো মনে রাখার দরকার নেই। যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর যেগুলো বেশি বারবার পরীক্ষা আসছে আমি শুধু সেগুলো দাগায় রাখছি। সো যেগুলো আমার দাগানো আছে শুধু সেই বৈজ্ঞানিক নামগুলো পড়লেই হয়ে যাবে আশা করি। এবার আসছে হলো সংগঠন ক্রমমাত্রা। এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
এটা হলো বলতে গেলে, এটা যদি আমি বলি তাহলে এটাকে 3টা স্টার দেওয়া যায় এখান থেকে। এখন এখানে কি কি পড়তে হবে, আমাদেরকে সংজ্ঞা জানতে হবে না, আমাদেরকে জানতে হবে যে নামটা দেওয়া আছে যে কোষীয় মাত্রার গঠন, এটার ইংলিশ টার্মটা মনে রাখতে হবে, সাথে উদাহরণ। আমাদের কাজ হলো কি, যে কোষীয় মাত্রা গঠন, এটা ইংলিশ টার্ম কি, সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন, ইংলিশ টার্মটা মনে রাখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় মেডিকেল ভর্তি পরীক্ষায় যে ইংলিশ টার্ম দিয়ে প্রশ্ন দিয়ে দেয়, তুমি জানো অ্যান্সার, বাট ইংলিশ টার্মটা যখন জানবা না তখন তুমি অ্যান্সার করতে পারবা না। তাহলে কোষীয় মাত্রা গঠনের উদাহরণ কি, পরিফেরা পর্বভুক্ত প্রাণী। আবার কোষ টিস্যু মাত্রার গঠন, সেল টিস্যু গ্রেড অফ অর্গানাইজেশনের উদাহরণ কি, নিডারিয়া পর্বভুক্ত প্রাণীরা। আবার টিস্যু অঙ্গমাত্রার গঠনের উদাহরণ কি, এটা হলো প্লাটিহেলমিনথেস। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন আছে যেটা এখানে দাগায়নি, এখানে আমি ক্লাসের মধ্যে দেখা দিচ্ছি। হলো টিস্যু অঙ্গমাত্রার গঠনের যে প্রাণী যে আছে ওদের মধ্যে কি কি এক্সট্রা বৈশিষ্ট্য বা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়, এদের মধ্যে দেখা যায় চক্ষুবিন্দু, প্রোবসিস এবং জননাঙ্গ, এই 3টা জিনিস এটা আলাদাভাবে দেখা যায়। আর অঙ্গতন্ত্র মাত্রার গঠন কি, এই যে আমরা পরিফেরা, নিডারিয়া আর প্লাটিহেলমিনথেস পড়লাম, এগুলো বাদে বাকি যা যা আছে সবই হলো অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এখন এটা আমি একটা মনে রাখার টেকনিক বলে দিই তোমাদের, সেটা হলো আমরা নন করাডা পর্বে যে 8টা পর্ব আছে, ওখানে যে 3টা সিরিয়ালি, প্রথম থেকে সিরিয়ালি যদি আমরা বলি, প্রথমটা হলো কি, পরিফেরা। তাহলে কোষীয় মাত্রা গঠন কি, পরিফেরা। এবার দেখো কোষের পরে কি আসে, টিস্যু, অনেকগুলো কোষ মিলেই তো টিস্যু হয়, তাহলে টিস্যু মাত্রা গঠন কি হবে, নিডারিয়া। আবার অনেকগুলো টিস্যু মিলে কি গঠন করে, অঙ্গমাত্রার গঠন, অর্থাৎ থার্ড যে পর্ব আছে ওটা কি, প্লাটিহেলমিনথেস। তাইলে পরিফেরা হলো কোষীয় মাত্রার গঠন, সিনিডারিয়া হলো টিস্যু মাত্রার গঠন, আবার অঙ্গমাত্রার গঠন হলো প্লাটিহেলমিনথেস। আর বাকি যা যা আছে সেগুলো হলো অঙ্গতন্ত্র মাত্রার গঠন। এখানে একটা জিনিস বলে রাখি, যে যেগুলাতে হলো 2টা করে দেওয়া আছে না, যে কোষ টিস্যু, তারপরে টিস্যু অঙ্গ বা অঙ্গতন্ত্র, এগুলার ক্ষেত্রে মেইন যেটা জিনিস মনে রাখতে হবে যে কোষ সামনে যেটা থাকে এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট বা ওই মাত্রার হলো এই যে শেষের দিকে যেটা আছে এটাই, ঠিক আছে। তাহলে টিস্যু মাত্রা গঠন মানে হলো ওর দেহে শুধু টিস্যু পাওয়া যায়, টিস্যুর উপরে অঙ্গ পাওয়া যায় না, ঠিক আছে। তো এই এই সংগঠন ক্রমমাত্রার উদাহরণগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবার আসি হলো জীবন পদ্ধতিতে, মুক্তজীবী প্রাণী কোনটা, পরজীবী প্রাণী কোনটা, এগুলা আসলে কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায়, বাট এখানে কি মনে রাখতে হবে এটা আমি বলে দিই। এখানে সাইন্টিফিক নেমগুলো মনে রাখতে হবে। একটা জিনিস বলে রাখি, শুরুর দিকে আমাদের যে প্রাণী শ্রেণীবিন্যাসের ভিত্তি অর্থাৎ ভূমিকা অংশটুকুতে যতগুলা সাইন্টিফিক নেম আছে প্রায় সবগুলাই ইম্পর্টেন্ট। কারণ যখন স্যার হলো মেডিকেল ভর্তি পরীক্ষা স্যাররা যখন কোশ্চেন করে, ওরা তো এই অধ্যায় আগে পড়ে নেয়, ওরা শুরু থেকে যখন বইটা উল্টায় পাল্টায় দেখে, তখন শুরুর দিকে কিন্তু এই সাইন্টিফিক নেমগুলো পড়ে। অ্যান্ড ওরা চায় সর্বোচ্চ একটা সাইন্টিফিক নেম দিতে পারে, সর্বোচ্চ একটা বা সর্বোচ্চ 2টা, ও অত দূর পর্যন্ত অর্থাৎ শেষ পর্যন্ত যাওয়ার ওরা চেষ্টাই করবে না। এখানে যতগুলো বৈজ্ঞানিক নাম আছে এখান থেকে একটা তুলে দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি। সো এখানে ইম্পর্টেন্ট যেগুলো সাইন্টিফিক নেম আছে এগুলো মনে রাখার চেষ্টা করবা। যেমন মুক্তজীবী প্রাণীর উদাহরণ কবুতর, এটা কমন সেন্স দিয়ে পারা যায়, বাট এটার যে সাইন্টিফিক নেম কলম্বা লিবিয়া, এটা মনে রাখতে হবে। আবার যে পরজীবী প্রাণী, কৃমি মানেই তো পরজীবী, এখন কি যকৃৎ কৃমির সাইন্টিফিক নেম কি, ফ্যাসিওলা হেপাটিকা, এটা খুব ভালোভাবে মনে রাখতে, এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট। যকৃৎ কৃমির উদাহরণ কি, ফ্যাসিওলা হেপাটিকা। ওকে, এইবার আসলে মিথজীবী প্রাণী। মিথজীবী প্রাণীর যে ইংলিশ টার্মটা আছে যে সিম্বায়ন, এটা হলো মনে রাখতে হবে। ওকে, আর মিথজীবী প্রাণী কি, যারা একসাথে বসবাস করে আর একে অপরের দ্বারা উপকৃত হয়, এটাই হলো মিথজীবী প্রাণী। এখন মিথজীবী প্রাণীর উদাহরণ কি দেওয়া আছে, ক্লোরোহাইড্রা ভিরিসমা নামক যে শৈবাল আছে, আর হলো ক্লোরোহাইড্রা ভিরিসমা আর হলো ক্লোরেল্লা যে শৈবাল আছে, এই দুটা হলো একে অপরের মিথজীবী প্রাণী। যারা হলো সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছো অর্থাৎ হাইড্রা চ্যাপ্টারটা পড়ছো, তারা কিন্তু জানো যে এরা দুইটা হলো মিথজীবী প্রাণী। এরপর কি আছে, সহজীবী প্রাণী বা কমেন্সাল। তো সহজীবী প্রাণীর উদাহরণটা কি, এই যে এখানে দেওয়া আছে খুব সুন্দরভাবে, রেমোরা নামের চোষক মাছ অন্য কোনো হাঙ্গর অথবা অন্য কোনো মাছের সাথে যুক্ত হয়ে বাস করে, এটাই হলো সহজীবী প্রাণী। আর সহজীবিতাটা কি, সহজীবিতাটা হলো যে এরা একে অপরের সাথে বসবাস করে ঠিকই, কিন্তু কেউ কারো দ্বারা উপকৃত হয় না, আবার কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। সো আমি যদি বলি যে মুক্তজীবী পরজীবী এমনি তুমি পারবা, বাট তুমি যদি পরীক্ষায় আসলে গুলায় ফেলার সম্ভাবনা হলো এই মিথজীবী প্রাণী উদাহরণ আর হলো সহজীবী প্রাণীর উদাহরণ, সাথে ইংলিশ টার্মটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা, এই দুইটাতেও কিন্তু প্যাচ লাগার সম্ভাবনা বেশি। এরপর আসি ক্লিভেজ বা ভ্রূণীয় বিকাশ। ক্লিভেজ হলো কি, যে জাইগোট অর্থাৎ একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনে যে জাইগোট তৈরি হয়, এই জাইগোটের যে বিভাজন বা মাইটোসিস যে বিভাজনটা হয় সেটাকে বলা হলো ক্লিভেজ। এখন ক্লিভেজের ডিমে যে কুসুম আছে, ওই ডিমের কুসুমের ভিত্তিতে ক্লিভেজ হলো 2 প্রকার, একটা হলো সম্পূর্ণ বা হলোব্লাস্টিক, আর হলো আংশিক বা মেরোব্লাস্টিক। এখন এটা আমি মনে রাখতাম কিভাবে, সম্পূর্ণ মানে কি হোল,
WHOLE। তো এই যে ক্লিভেজ যদি সম্পূর্ণ হয় তাহলে কি হলোব্লাস্টিক, আর যদি আংশিক হয় তাহলে সেটা তো মেরোব্লাস্টিক, এটা মনে রাখা যায়। আবার ক্লিভেজের সময় ডিমের যে প্রান্তে কুসুম থাকে তাকে ভেজিটাল পোল বলে, আর যে প্রান্তে নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় অ্যানিমেল পোল। এখন এইটাতেও গুলা যাওয়ার সম্ভাবনা বেশি। আমি কীভাবে মনে রাখতাম জানো? আমি মনে রাখতাম যে এই যে নিউক্লিয়াসে নিয়ে আসে না, অ্যানিমেলেও নিয়ে আসে না, এই দেখো, তাহলে নিউক্লিয়াস যে প্রান্তে থাকে সেটাই হলো অ্যানিমেল পোল। ঠিক আছে, এরপরে আসি হলো বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজের প্রকারভেদ। তো এটা হলো খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে ক্লিভেজের উপর ভিত্তি করে যে প্রকারভেদটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কি কি আছে? অরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, আর আছে হলো সর্পিল ক্লিভেজ। কিন্তু এখানে আমি একটা জিনিস বলে রাখি, এখানে ক্লিভেজ, যে অরিও ক্লিভেজ কাকে বলে এই সংজ্ঞাগুলো পড়ার দরকার নেই। এই এত বড় সংজ্ঞা কখনো মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে নাই, বাট তাহলে এখানে আসবে কি? আসবে হলো উদাহরণগুলো। তোকে প্রশ্ন দিতে পারে যে অডিও ক্লিভেজের উদাহরণ কি বা রেডিয়াল ক্লিভেজের উদাহরণ কি। আমি কিন্তু বারবার বলতেছি যে ইংলিশ টার্মগুলো, আমি কিন্তু দেখো ইংলিশ টার্ম সহ দাগায় রাখছি, অর্থাৎ তোমাকে ইংলিশ টার্মগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এখন আমি মনে রাখার টেকনিকটা বলে দিই। তো অরিও ক্লিভেজ বা রেডিয়াল ক্লিভেজ, এটা উদাহরণ কি? অরিও আর আর্থ দুইটা একটু কাছাকাছি উচ্চারণ না, তাহলে অরিও ক্লিভেজের উদাহরণ কি? আর্থবোরা পর্বের প্রাণীরা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় বা বাইল্যাটারাল ক্লিভেজ, এটা হলো, এটার উদাহরণ কি? করডা পর্বভূত প্রাণীরা। আচ্ছা, মানুষরা তো করডা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী না, মানুষের দুই পাশে দুইটা হাত আছে না, তাইলে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ বা বাইল্যাটারাল ক্লিভেজের উদাহরণ কি? করডা পর্বের প্রাণী। আর সর্পিল ক্লিভেজ, এটা এমনি মনে রাখতে হবে, সেটা কি? অ্যানেলিডা ও মলাস্কা। ঠিক আছে, তো এই টপিকটা হলো খুবই ইম্পর্টেন্ট, এটা তো আমি 3 স্টার দিয়ে রাখলাম, কারণ আমি হলো প্রায় সবগুলো অফলাইন কোচিং সেন্টারে ছিলাম। তো আমি যখন এগুলোতে এক্সাম দিতাম তো এই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন দিত। ঠিক আছে, এবার আসে হলো ভ্রূণ স্তর। জাইগোটে যখন প্রথম বিভাজন ঘটে, এখানে বেশ কয়েকটা এমসিকিউ আছে, অ্যান্ড এগুলা বেশ ইম্পর্টেন্ট। সেগুলো আমি বলি, যখন জাইগোটের প্রথম বিভাজন ঘটে বা মাইটোসিস বিভাজন ঘটে, তখন এটা একটা নিরেট কোষপিণ্ড গঠন করে, এটাকে বলা হলো মরুলা। আর পরে এক স্তরে বিন্যস্ত হয়, ফাঁপা হয়ে যায়, এটাকে বলা হয় ব্লাস্টুলা। এইবার যে ভ্রূণস্তরের উপর ভিত্তি করে প্রাণীকে 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো দ্বিভ্রূণস্তরী আর একটা হলো ত্রিভ্রূণস্তরী। দ্বিভ্রূণস্তরীটা কি? এখন দ্বিভ্রূণস্তরী যে নামটা আছে, নামটাতে এই সংজ্ঞাটা আছে, যে গ্যাস্ট্রুলা পর্যায়ে যে সকল প্রাণীর ভ্রূণস্তর 2টি স্তরে সজ্জিত হয় সেটাকেই বলে হলো দ্বিভ্রূণস্তরী প্রাণী। এখন এখানে এমসিকিউটা কি? এমসিকিউটা হলো যে কোন ক্লিভেজের কোন পর্যায়ে কোষস্তর দেখা যায়, সেটা হলো কি? গ্যাস্ট্রুলা পর্যায়ে। এটা খুব ভালোভাবে মনে রাখবা, ঠিক আছে, যে ক্লিভেজের গ্যাস্ট্রুলা পর্যায়ে তোমার কোষস্তর দেখা যায়। কি কি কোষস্তর দেখা যায়? যারা দ্বিভ্রূণস্তরী প্রাণী তাদের থাকে হলো অ্যাক্টোডাম আর অ্যান্ডোডাম, আর মাঝখানে মেসোডাম থাকে না, মেসোডামের পদে কি থাকে? মেসোগ্লিয়া। এখন তোমাকে যদি বলি এই দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী প্রাণীর, তো আমি বেশ কয়েকটা এমসিকিউ বললাম, এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ইনফোটা কি? সেটা হলো দ্বিভ্রূণস্তরী প্রাণীর উদাহরণ হলো সিনিডারিয়া পর্বের প্রাণীরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, যে সিনিডারিয়া পর্বের প্রাণীরা হলো দ্বিভ্রূণস্তরী প্রাণীর উদাহরণ। একমাত্র দ্বিভ্রূণস্তরী হলো সিনিডারিয়া, বাকি যতগুলো পর্বের প্রাণী আছে সবাই হলো ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তরী। এবার এইদিকে দেখো, ত্রিস্তরী বা ত্রিভ্রূণস্তরী ওই একই জিনিস। কি কি স্তর থাকে? অ্যাক্টোডাম থাকে হলো বাইরের দিকে, মেসোডাম থাকে হলো মাঝখানে, ভিতরের দিকে থাকে হলো অ্যান্ডোডাম। আর উদাহরণ কি কি দেওয়া আছে? উদাহরণের মধ্যে দেখো যে প্লাটিহেলমিনথেস থেকে শুরু করে করোরা পর্বের প্রাণীরা হলো সবাই হলো ত্রিভ্রূণস্তরী। তাহলে আমাদের জাস্ট একটা জিনিসই মনে রাখতে হবে যে দ্বিভ্রূণস্তরী হলো নিডারিয়া পর্বের প্রাণীরা, আর বাকি যতগুলো পর্ব আছে সবাই হলো ত্রিভ্রূণস্তরী। এখন এই যে এখানে একটা দেখো বৈজ্ঞানিক নাম আছে ফিতাকৃমি। ফিতাকৃমির উদাহরণ হলো টেনিয়া সোলিয়াম, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাইন্টিফিক নেম, সো এটা মনে রাখার চেষ্টা করবো। এবার আমি একটা জিনিস বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় আমরা যদি নোটিস করি ছক, উদাহরণ আর বৈশিষ্ট্য, এগুলা থেকে বলতে গেলে 60 to 70% প্রশ্ন আসে বায়োলজিতে ছক, উদাহরণ, জাস্ট ছক, উদাহরণ আর বৈশিষ্ট্য আছে যেগুলো, এখান থেকেই প্রায় 60 to 70% প্রশ্ন আসে। 70% প্রশ্ন পারলে আর কিছু দরকার আছে, বাট 70% প্রশ্ন আমরা পারবো না, কারণ ওভাবেই কোয়েশ্চেনটা করা হয়। সো বইয়ের মধ্যে যতগুলা ছক আছে সবগুলা পড়তে হবে, এখানে ইম্পর্টেন্সের কোনো বা এরিয়া মার্কিংয়ের কোনো কিছু নাই। যেই ছকই দেখতে পাবে সেই ছকে মুখস্থ করতে হবে, সেই ছকই আয়ত্তে আনতে হবে। তাহলে ভ্রূণস্তর, এই যে দেখো দ্বিস্তরী প্রাণী আর ত্রিস্তরী প্রাণীর মধ্যে পার্থক্য,
এটা পড়ে ফেলবা অ্যান্ড প্রায় সবগুলাই যদি 2 অধ্যায় পড়ে থাকো সবগুলাই পারবা অ্যান্ড সবগুলাই সোজা। বাট এই দুইটা পয়েন্ট ভ্রূণস্তরের পরিণতি আর পলিপ ও মেডুসা দশা এই দুইটাতে একটু প্যাচ রাখতে হবে। তো আমি এখানে বলি দিই যে দ্বিভ্রূণস্তরী বা দ্বিস্তরী যারা প্রাণী আছে এদের ভ্রূণস্তরগুলো অঙ্গ গঠন করতে পারে না, টিস্যু বা অঙ্গ কোনোটাই গঠন করতে পারে না। কিন্তু ত্রিস্তরী যারা প্রাণী আছে এদের ভ্রূণস্তরগুলো টিস্যু, অঙ্গ আর অঙ্গতন্ত্র গঠন করতে পারে। এখন দ্বিস্তরী প্রাণীতে যেহেতুই স্বাভাবিকভাবেই নিম্ন শ্রেণী, তাহলে এটা তো পারে না, এইভাবে মনে রাখতে আরও। আর পলিপ আর মেডুসা দশা এটা হলো নিডারিয়া পর্বের প্রাণীদের পলিপ আর মেডুসা দশা দেখা যায়। তো নিডারিয়া পর্বের প্রাণীরা কি দ্বিস্তরী প্রাণী, এই জন্য এদের পলিপ ও মেডুসা দশা দেখা যায়। আর ত্রিস্তরী প্রাণীর কিন্তু পলিপ ও মেডুসা দশা অনুপস্থিত। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। এরপর আসি প্রতিসাম্য। প্রতিসাম্যতা কি, প্রতিসাম্যতা কাকে বলে, প্রতিসাম্যতার প্রকারভেদ, প্রতিসাম্যর প্রকারভেদের সংজ্ঞা, এগুলো মনে রাখতে হবে না। মেন কথা হলো তোমাকে এই যে প্রতিসাম্যতা যেই টপিকটা আছে এখানের মধ্যে তোমাকে এই যে নামটা আছে গোলীয় প্রতিসাম্য আর ইংলিশ টার্ম যেটা আছে এগুলো মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো কি কি আছে। গোলীয় প্রতিসাম্য, ইংলিশ টার্মটা কি স্ফেরিক্যাল সিমেট্রি। স্ফেরিক্যাল সিমেট্রির উদাহরণ কি কি আছে, রেডিওলারিয়া, ভলভ্যাক্স গ্লোবাটর আর হলো হ্যালিওজোয়া। এটা আমি একটা টেকনিক দিয়ে মনে রাখতাম, সেটা হলো ভোর হলো। ওই যে ছোটবেলায় একটা কবিতা ছিল না, ভোর হলো দোর খোলো, হ্যাঁ ওই রকম ওই প্রথম লাইনটা ভোর হলো। তো ভোর হলোতে কি 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 হয়, ভি ওতে হয় হলো ভলভক্স, আরতে হয় হলো রেডিওলারিয়া, হলোতে হয় হলো হ্যালিওজোয়া। ওকে, তাহলে গোলীয় প্রতিসাম্য বা স্ফেরিক্যাল সিমেট্রির উদাহরণ কি কি, রেডিওলারিয়া, ভলভাক্স গ্লোবাটর আর হ্যালিওজোয়া। আর এটা আমরা মনে রাখবো কি দিয়ে, ভোর হলো দিয়ে। ঠিক আছে, এরপর আসে হলো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যর ইংলিশ টার্ম কি, রেডিয়াল সিমেট্রি। অ্যান্ড রেডিয়াল সিমেট্রির উদাহরণ কি কি দেওয়া আছে, হাইড্রা, জেলিফিশ এবং সিয়ানিমন। এটাও আমি একটা টেকনিক দিয়ে মনে রাখতাম, সেটা হলো সির জলে হাইড্রা। কি, সির জলে হাইড্রা। এখন সিরতে কি, সিরতে হলো সি অ্যানিমন। ওকে, জলেতে কি জেলিফিশ, আর হাইড্রাতে কি হাইড্রাই। ঠিক আছে, তো এটা তোমরা এভাবে মনে রাখতে পারো যে সির জলে হাইড্রা হলো অরীয় প্রতিসাম্যের উদাহরণ। এরপর কি আছে, দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্যের ইংলিশ টার্ম কি, বাই রেডিয়াল সিমেট্রি। আর এটা উদাহরণ কি কি, সি টেনোফেরা আর হলো সিএলও প্লানা। এটা আমি মনে রাখতাম যে দ্বি অরীয় প্রতিসাম্য মানেই সি দিয়ে শুরু। এখন সি দিয়ে শুরু কেন, যারা দ্বিঅরীয় প্রতিসাম্য প্রাণী আছে, দেখো প্রতিটারে যে উদাহরণ দেওয়া আছে এটা দেখো না, সামনে এটা হলো সি টেনোফেরা, এর সামনে সি, সিএলও প্লানা এটা সামনে সি। সো দ্বিঅরীয় প্রতিসাম্য বা বাইরেডিয়াল সিমেট্রির ক্ষেত্রে আমরা মনে রাখবো যে সি দিয়ে শুরু। এরপর আসে হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যর উদাহরণ হলো প্রজাপতি, ব্যাঙ আর মানুষ। বিশেষ করে হলো এটা মনে রাখবো যে মানুষ কোন প্রতিসাম্যের অন্তর্ভুক্ত, দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য বা বাইল্যাটারাল সিমেট্রি। অ্যান্ড এটা আমি কীভাবে মনে রাখতাম, আমাদের দুই পাশে দুইটা হাত আছে, এই জন্য মানুষ হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যের উদাহরণ। এখন আমরা আমাদের আশেপাশে খুব কমনলি কী দেখতে পাই, বর্ষাকালে ব্যাঙ দেখতে পাই, বসন্তকালে প্রজাপতি দেখতে পাই। তো এটা আমরা মনে রাখতাম যে আমরা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য আর আমরা আমাদের আশেপাশে কী দেখতে পাই, প্রজাপতি আর ব্যাঙ। ওকে, এবার আসলে অপ্রতিসাম্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক বেশিরভাগ সময়ই যেমন পরীক্ষায় ভার্সিটি এক্সামে অপ্রতিসাম্যর উদাহরণ নিচের কোনটি অপ্রতিসাম্যের উদাহরণ এটা বলে। তো অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রি, এটার উদাহরণ কি, এটা হলো স্পঞ্জ আর হলো আপেল শামুক বা পিলা গ্লোবোসা। এই সাইন্টিফিক নেমটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে যে আপেল শামুকের বৈজ্ঞানিক নাম কি, অ্যান্সার হলো পিলা গ্লোবোসা। তো আমি এটা মনে রাখতাম কি দিয়ে, আমি এটা মনে রাখতাম দিয়ে হলো সাপ দিয়ে। হ্যাঁ, যদিও একটু ফানি, সাথে হলো স্পঞ্জ মনে রাখতাম, এটা হলো কি স্পঞ্জ। আর পতে মনে রাখতাম আপেল, আপেলে প আছে এই জন্য। তাহলে এটা তোমরা চাইলে সাপ দিয়ে মনে রাখতে। তাহলে অপ্রতিসাম্য বা অ্যাসিমেট্রির উদাহরণ কি কি, স্পঞ্জ আর আপেল শামুক। এই টপিকটা যে প্রতিসাম্যর যে টপিকটা আছে এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এটা কেমন করে বুঝবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যখন মেডিকেল ভর্তি বিভাগে কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা তখন দেখবা যে বেশিরভাগ প্রশ্ন যখন ছক উদাহরণ বৈশিষ্ট্য থেকে আসতেছেই সাথে
যে উদাহরণ, কোন উদাহরণগুলো বেশি আছে যেগুলো বইয়ের একদম সূক্ষ্ম কোনা কোনা আছে না, সেগুলো না, যেগুলো হলো খুব সহজেই চোখে পড়ে। এখানে দেখো, এখানে যখন একটা স্যারের চোখ পড়বে তখন এখানে পয়েন্ট করে দেওয়া আছে, সুন্দর করে বোল্ড করে দেওয়া আছে, আবার সাথে এখান থেকে অনেকগুলো অপশন বানানো পসিবল, অনেকগুলো উদাহরণ। সো এটা কিন্তু স্যারদের অনেক ফেভারিট। সো আমরা এই যে প্রতিসাম্যত যে উদাহরণ আছে আর ইংলিশ টার্মগুলো আছে, এগুলো আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এরপর আসি পরের টপিক, খণ্ডকায়ন। খণ্ডকায়নের ক্ষেত্রে এর কি মনে রাখতে হবে যে সমখণ্ডকায়নের উদাহরণ কি? কেচর খণ্ডকায়ন। কেচর খণ্ডকায়ন হলো সমখণ্ডন, অর্থাৎ কেচর প্রতিটা খণ্ডই সমান। অসম খণ্ডকায়নের উদাহরণ কি? অসম খণ্ডকায়নের উদাহরণ হলো পতঙ্গের খণ্ডকায়ন। তোমরা যারা ঘাস ফড়িং পড়ে আসছো তারা জানো যে মস্তক বক্ষ উদরের মানে ঘাস ফড়িংকে যে অঞ্চলায়ন করা আছে এটা 3 ভাগে ভাগ করছে, একটা হলো মস্তক, বক্ষ এবং উদর, আর এরা কিন্তু প্রতিটা সমান না। সো অসম খণ্ডকায়নের উদাহরণ হলো পতঙ্গের উদাহরণ। এবার আসে হলো অঞ্চলায়ন বা ট্যাগমাইটাইজেশন। অঞ্চলায়নের ইংলিশ টার্ম কি? ট্যাগমাইটাইজেশন। আর অঞ্চলায়নের কারণে দেহের প্রতিটা খণ্ডকে কি বলে? ট্যাগমাটা। ঠিক আছে, এই যে দেখা দেখো ট্যাগমাটা। এখন অঞ্চলায়ন কোথায় দেখা যায় বা ট্যাগমাইটাইজেশন কোথায় দেখা যায়? সেটা দেখা যায় আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের। ঠিক আছে, এরপর আসি উপাঙ্গ। উপাঙ্গর ক্ষেত্রে দেখো, আর্থ্রোপোডাতে থাকে অ্যান্টেনা এবং স্টাইল, মলাস্কাতে থাকে পোডিয়া, মাছে থাকে পাখনা, পতঙ্গ পাখিতে ডানা, আর উচ্চতর মেরুদণ্ডী প্রাণীতে পথ। এটা সবগুলাই প্রায় ইজিলি মনে রাখা যায়, কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায়। বাট তুমি প্যাচ খাওয়া হলো কোনটাতে জানো? এই যে এটাতে, যে পোডিয়া কার থাকে। তাহলে বা তোমাকে যদি প্রশ্ন করে পোডিয়া কার উপাঙ্গ, এটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে বা গুলাই ফেলতে পারো। সো ভালোভাবে মনে রাখবা যে মলাস্কার উপাঙ্গ হলো পোডিয়া, বা পোডিয়া পাওয়া যায় হলো মলাস্কাতে। এরপর প্রান্তিকতা, এখান থেকে এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নাই, বা তল এগুলা তো তেমন ইম্পর্টেন্ট নেই। এবার আসছে হলো সিলোম। সিলোমটা কি একটু বলে দিই, যে 30 স্তরী প্রাণী যে ভ্রূণীয় পরিসরণের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর পেরিটোনিয়াম নামক পাতলা ঝিল্লিতে আবৃত থাকে সেটাই হলো সিলোম। তাহলে এখানে কি মনে রাখতে হবে? সিলোম, এখানে কি কি এমসিকিউ আসতে পারে যে সিলোম কাদের থাকে? এক হলো 30 স্তরী প্রাণীদের। আবার এটা কোন স্তর থেকে সৃষ্টি হয়? মেসোডার্ম থেকে। আবার এটা কি দিয়ে আবৃত থাকে? পেরিটোনিয়াম দিয়ে। পেরিটোনিয়াম নামক যে পাতলা ঝিল্লি আছে এটাতেই হলো সিলোম আবৃত থাকে। এইবার হলো সিলোমের ভিত্তিতে প্রাণীর শ্রেণীবিন্যাস। এটাও হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এই যে সিলোমের ভিত্তিতে যে প্রাণীর যে শ্রেণীবিন্যাস আছে, এই যে দেখো অ্যাসিলোমেট, সুডোসিলোমেট, আর একটা হলো ইউসিলোমেট, এই 3টা যে উদাহরণগুলো সেগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের অ্যাসিলোমেট কি? অ্যাসিলোমেট মানে যার হলো সিলোম নাই। এটা উদাহরণ কি কি আছে? পুরিফেরা, নিডারিয়া, সিটেনোফেরা, আর হলো প্লাটিহেলমিনথেস। এখন এটা মনে রাখার টেকনিকে বলি, প্রথম যে 3টা নন কর্ডেড পর্ব আছে না, তো প্রথম 3টা নন কর্ডেড পর্ব কি কি? একটা হলো পুরিফেরা, একটা হলো নিডারিয়া, আর একটা হলো প্লাটিহেলমিনথেস। তো এই 3টাই কিন্তু অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। আর এক্সট্রা একটা, সেটা আলাদাভাবে তোমার মনে রাখতে হবে যে নিডারিয়ার সামনে যেমন সি আছে, তো ওরকম আরেকটা পর্ব কি? সিটেনোফেরা। সো অ্যাসিলোমেটের উদাহরণগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। সুডোসিলোমেট। সুডোসিলোমেট মানে কি? অপ্রকৃত সিলোমেট, অর্থাৎ এদের প্রকৃত সিলোম থাকে না। এখানে দেখবা ভিতরে হাবিজাবি লেখা আছে, এসব পড়ার দরকার নেই। তোমাকে মনে রাখতে হবে কি কি এর উদাহরণগুলো: নেমাটোডা, রোটিফেরা, আর হলো কিনোরাইঞ্চা। বিশেষ করে এই যে নেমাটোডা যে পর্বটা আছে, এটা হলো তুমি এমসিকিউতে বারবার পাবা যে নিচের কোনটি সুডোসিলোমেট, এটা হলো নেমাটোডা, কারণ এটা একটা মেজর ফাইলাম বা মেজর পর্ব, এটা আমরা সামনে পাবো। আর বাকি দুটা কি? রোটিফেরা আর হলো কিনোরাইঞ্চা। এরপর আসে হলো ইউসিলোমেট। ইউসিলোমেটের ক্ষেত্রে কি? আমরা প্রথম 3টা পড়লাম, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, আর 4 নাম্বার যেটা হলো সেটা হলো তোমার নেমাটোডা। এ বাদে বাকি যতগুলো আছে সবগুলো হলো ইউসিলোমেট বা প্রকৃত সিলোমেট। ওকে, এন্ড এটা তোমার মনে রাখার দরকার নাই যে ইউসিলোমেট কোনগুলো, তোমরা জাস্ট মনে রাখবা যে অ্যাসিলোমেট কোনটা, সুডোসিলোমেট কোনটা, আর বাকি যা যা আছে সবগুলাই হলো ইউসিলোমেট। ওকে, এবার আসলে হলো সিলোমের গুরুত্ব। সিলোমের গুরুত্ব একবার রিডিং দিলেই পারবা, এন্ড এগুলা মানে তেমন ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। তবে 4 নাম্বার যে ইনফোর আছে এটা হলো ইম্পর্টেন্ট। সেটা হলো কি? নরম দেহ বিশিষ্ট প্রাণী বা অ্যানেলিড, এদের ক্ষেত্রে সিলোম হলো হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। এই কি? নরম দেহ বিশিষ্ট অথবা অ্যানেলিড, মানে নরম দেহ বিশিষ্ট প্রাণীর উদাহরণ পর্ব কি? অ্যানেলিডা পর্ব। ওখানকার তরলপূর্ণ যে সিলোমটা আছে সেটা হলো হাইড্রোস্ট্যাটিক কঙ্কাল হিসেবে কাজ করে। সো এটা হলো একটা ইনফো, মনে রাখার চেষ্টা করবা। এবার আসলে হলো সংবহনতন্ত্র। সংবহনতন্ত্রের ক্ষেত্রে আমি বলি, আমি না যখন পরীক্ষা দিতে যাইতাম, আমি এই এমসিকিউটা একবার ভুল করছিলাম। আগে পড়াই তারপর বলি কি এমসিকিউ ভুল করছিলাম। এখানে দেখো যে পরিফেরা পর্বভুক্ত প্রাণীদের দেহে সংবহনতন্ত্র হিসেবে কি থাকে? নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম, ইংলিশ টার্মটা সমান রাখতে হবে। আর তারপর কি? যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীতে
পানি সংবহন তন্ত্র থাকে। আমি এই দুইটাতে প্যাচ খাই যেতাম, এটা আমি পরীক্ষায় ভুল করছিলাম। সো এটা খুব ভালোভাবে আমাদের বেলা প্রশ্ন দিয়েছিল কি কোচিংয়ের পরীক্ষায় যে একাইনোডার্মাটা পর্বের প্রাণীর দেহে কোন সংবহন তন্ত্র দেখা যায়। আমি মনে করছি আমি সুন্দর মতন হলো নালীতন্ত্র দেখাইছে, ওটা করে খুব সুন্দরভাবে স্যার গোল্লা করে দিয়েছিল। সো মনে রাখবা যে পরিফেরা পর্বভূত প্রাণীদের দেহে কি থাকে, নালীতন্ত্র, আর যারা একাইনোডার্মাটা আছে তাদের সংবহনতন্ত্র কি, সেটা হলো পানি সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এরপর হলো আর কি কি দিয়ে আছে এখানে, এই যে সংবহনতন্ত্রের মধ্যে একটা জিনিস মনে রাখো, আর্থ্রোপোডা আর মলাস্কা এখানে ভিতরে দেওয়া আছে, অর্থাৎ শুরুর দিকে দেওয়া আছে মুক্ত রক্ত সংবহন। কিন্তু যখন তুমি মলাস্কার বৈশিষ্ট্য পড়তে যাবা ওখানে কিওয়ার্ড হিসেবে একটা লাইন দেওয়া আছে যে মলাস্কাতে দেখা যায় না অধমুক্ত, মলাস্কাতে কি দেখা যায়, অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়। এটা আমরা সামনে পাবো, বাট তাও তোমরা এটা মনে রাখতে পারো যে আর্থ্রোপোডাতে হলো মুক্ত সংবহন আর হলো মলাস্কাতে হলো অধমুক্ত রক্ত সংবহন দেখা যায়। সো এই প্যারা থেকে এ কয়েকটা ইম্পর্টেন্ট ইনফো আছে। এরপর আসে হলো কঙ্কাল। কঙ্কালের ক্ষেত্রে দেখো বহিকঙ্কাল এবং অন্তকঙ্কাল। বহিকঙ্কাল মানে যে কঙ্কাল বাইরে থাকে, অন্তকঙ্কাল মানে যে কঙ্কাল ভিতরে থাকে। অ্যান্ড বহিকঙ্কাল এবং অন্তকঙ্কালের যে উদাহরণগুলো আছে এগুলো মনে রাখতে হবে। যেমন দেখো এখানে বহিকঙ্কালের উদাহরণ কী কী দিছে, আর্থ্রোপোডাদের হলো কাইটিনাস প্লেট, মলাস্কাদের হলো ক্যালকেরিয়াস খোলক, মেরুদণ্ডী প্রাণীদের শিং নখ পালক আইস। এর মধ্যে মনে রাখতে হবে কি কি, বা যেগুলো তুমি গুলা ফেলতে পারো, যে সেটা হলো আর্থ্রোপোডাদের কি থাকে, কাইটিনাস প্লেট, এটা হলো একটু আলাদাভাবে মনে রাখতে হবে ভালোভাবে। আর মলাস্কাদের থাকে হলো ক্যালকেরিয়াস খোলক। এরা এই দুইটা কিসের উদাহরণ, বহিকঙ্কালের উদাহরণ। এখন মলাস্কাদের ক্যালকেরিয়াস খোলক, এটা খুব একটা উদাহরণ দিলে ভালোভাবে মনে রাখতে হবে। শামুক চিন্তা করবা, শামুক হলো কিন্তু মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত প্রাণী। তো ওদের দেহে কি দেখা যায়, একটা খোলস দেখা যায় না শক্ত, তো ওই ক্যালকেরিয়াস খোলক, ওইটাই হলো ক্যালকেরিয়াস খোলক। সো মলাস্কাদের বহিকঙ্কাল কি, ক্যালকেরিয়াস খোলক। এরপর আসি, এরপর কি কি আছে, অন্তকঙ্কাল। অন্তকঙ্কালের ক্ষেত্রে কি কি দেখা যায়, পর্বের পরিফেরাদের দেখা যায় স্পিকিউল, আর একাইনোডার্মাদের কি দেখা যায়, ক্যালকেরিয়াস প্লেট। সো এই দুইটা কিন্তু কিন্তু একদম আননোন, প্রথম মানে কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায় না। সো এই দুইটা কিন্তু একটু ভালোভাবে মনে রাখবে যে কি, পরিফেরাদের স্পিকিউল আর হলো একাইনোডার্মাদের ক্যালকেরিয়াস প্লেট, এই দুইটা হলো অন্তকঙ্কালের উদাহরণ। এরপর আসি নটোকর্ড পর্বের বই। নটোকর্ড কি, তারপর নন কর্ডেড পর্ব কি, এগুলা আসলে তো একবার রিডিং দিলে পারবা, আইন এগুলো হয়তো আগে পড়াচ্ছ, সো আমি আবার পড়া দিলাম না। কিন্তু এখানে দেখো কর্ডেড পর্বের যে শ্রেণী বিভাগটা আছে এটা পড়তে হবে। এখানে আমাদের কী কী পড়তে হবে বলে রাখি। দেখো 3 ভাগে ভাগ করছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর হলো ভার্টিব্রাটা। এখন এখানের মধ্যে কী কী পড়বো, দেখো ইউরোকর্ডাটা হলো পড়তে হবে কি, যে ইউরোকর্ডাদের শুধুমাত্র লার্ভা দশায় লেজ অঞ্চলে নটোকর্ড দেখা যায়। সেফালোকর্ডাটার ক্ষেত্রে কি, সেফালো মানে কিন্তু মাথা, যেটা মস্তকের শীর্ষ থেকে লেজ পর্যন্ত সারা জীবন নটোকর্ড দেখা যায়। আর ভার্টিব্রাটাটা কি, এটা নটোকর্ড পূর্ণাঙ্গ দশায় মেরুদণ্ড দ্বারা প্রতিস্থাপিত। সো এই যে এই সংজ্ঞাগুলো আছে এগুলো একবার রিডিং দিলেই আশা করি তোমাদের মনে থাকবে। ওকে, আর এখানে যে উদাহরণগুলো আছে উদাহরণগুলো আমরা ভিতরেই পারবো, সাথে উদাহরণগুলো চাইলে পড়ে ফেলতে পারো, এটা কিন্তু ততটা ইম্পর্টেন্ট না। ওকে, এরপর আসে হলো পৌষ্টিক নালী। যেসব প্রাণীর দেহে কোনো পৌষ্টিক নালী নাই সেটা হলো প্যারাজোয়া, যেসব প্রাণীর দেহে পৌষ্টিক নালী আছে সেটা হলো অ্যান্টারাজোয়া। সো প্যারাজোয়ার উদাহরণ একটাই শুধুমাত্র, সেটা হলো পরিফেরা পর্বভুক্ত প্রাণী। ওকে, পিতে হলো প্যারাজোয়া, পিতে হলো পরিফেরা, খুব সহজে মনে রাখা যায়। আর বাকি যতগুলো পর্বের প্রাণী আছে সবগুলো হলো অ্যান্টারাজোয়া, অর্থাৎ এদের পৌষ্টিক নালী উপস্থিত আছে। এবার আসছে হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এখানে অনেক তথ্য আছে, অনেক কিছু আছে। এগুলোর মধ্যে আমি যেগুলো হলো দাগাই দিচ্ছি বা যেগুলো পড়া দিচ্ছি এগুলো হলো একটু বেশি ইম্পর্টেন্ট। সেগুলো কি কি আছে, হ্যাকেল হলো প্রাণী জগৎকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো প্রোটোজোয়া আর মেটাজোয়া। এইবার আসছে হলো খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো, সেটা হলো কি, পঞ্চরাজ্য শ্রেণীবিন্যাস বা 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রস্তাব দেন কে, সেটা হলো R.H. হুইটেকার। ওকে, সো R.H. হুইটেকার হলো 5 রাজ্য শ্রেণীবিন্যাসের প্রস্তাব দেন। পরে এটাকে মার্গলিস আর হলো কেভি সোয়ার্টস, এরা হলো এটাকে আরও বিস্তারিত করে, বাট মেইনলি প্রস্তাব দেয় কে, R.H. হুইটেকার। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর পরে যে 5 রাজ্য শ্রেণীবিন্যাসের যে বিভিন্ন দেওয়া আছে এগুলা আসলে 9 10-এর পরে, এগুলো 9 10-ই পড়ে আসছো তোমরা একবার রিডিং দিলেই আশা করি পারবা। এবার হলো অনেক কিছু আছে, শ্রেণীবিন্যাসের নীতি, হ্যান ত্যান, ক্যাটাগরিকরণ, র্যাঙ্কিংভুক্ত, এইসবের মধ্যে দেখবা যে হাবিজাবি ভিতরে অনেক তথ্য দেওয়া আছে। এগুলা একবার রিডিং দিলেই হয়, ভিতরে এমসিকিউ আসার মতন তেমন কিছু নাই। বাট এখানে হলো একটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, সেটা কি, যে শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা, এটা হলো 7টা।
অ্যান্ড এটা 7টা ঝাড়া মুখস্থ রাখতে হবে, কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জিনাস অ্যান্ড স্পিসিস। অ্যান্ড এটা হলো সিরিয়ালি মনে রাখবা। তাহলে শ্রেণীবিন্যাসের আবশ্যিক ধাপ কয়টা? 7টা। আর এটা হলো যে যেগুলো 7টা ধাপ আছে এটা হলো সিরিয়ালি মুখস্থ রাখবা। ওকে, এরপর আর তেমন কিছু নেই। আর শ্রেণীবিন্যাসে ব্যবহৃত 7টি আবশ্যিক ধাপের বর্ণনা, এই বর্ণনাগুলোর মধ্যে এমসিকিউ আসার মতন তেমন কিছুই নেই। কিন্তু শেষের দিকে যখন যাব তখন দেখবো যে পর্ব আর কিংডম, এই পর্ব আর কিংডমের মধ্যে 2টা লাইন ইম্পর্টেন্ট। একটা হলো পর্ব হলো শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ স্তর, আর রাজ্য হলো কি শ্রেণীবিন্যাসের সার্বজনীন স্তর। ওকে, সো এই 2টা হলো ইম্পর্টেন্ট, যে সর্বোচ্চ স্তর হলো পর্ব আর সার্বজনীন স্তর কি রাজ্য বা কিংডম। এরপরে যাই নামকরণ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো হলো দ্বিপদ নামকরণ বা বাইনোমিনাল নোমেনক্লেচার। এটার প্রবর্তককে ক্যারোলাস লিনিয়াস, কত সালে? 1758 সালে। সো এই 2টা লাইন মনে রাখতে হবে যে কে দ্বিপদ নামকরণ প্রবর্তন করছে, ক্যারোলাস লিনিয়াস। আর কত সালে? 1758 সালে। এরপর আসলে ত্রিপদ নামকরণ বা ট্রাইনোমিনাল নোমেনক্লেচার। তো ত্রিপদ নামকরণ প্রবর্তন করছে, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তোমরা যখন অনুশীলন এমসিকিউ সলভ করো তখন ওখানে পাবা। সেটা হলো কি যে পাখি বিজ্ঞানী স্ক্লেজেল হলো তোমার ত্রিপদ নামকরণ প্রবর্তন করেন। এখন ত্রিপদ নামকরণটা কি? আমরা জানি দ্বিপদ নামকরণ দুইটা জিনিস নিয়ে গঠিত। একটা হলো গণনাম আর একটা হলো প্রজাতি নাম। শুরুর দিকে থাকে গণনাম, শেষের দিকে থাকে হলো প্রজাতি নাম। এখন এই গণনাম আর প্রজাতি নাম এই 2টা বাদ দিয়ে ত্রিপদ নামকরণের ক্ষেত্রে একটা এক্সট্রা উপপ্রজাতি যোগ করছে, সেটাই হলো ত্রিপদ নামকরণ। তো এখানে উদাহরণ কি দেওয়া আছে দেখো, চড়ুই পাখির হলো বৈজ্ঞানিক নাম হলো প্যাসার ডোমেস্টিকাস। আর যারা নীলনদ এলাকার যে চড়ুই পাখিগুলো আছে এটা একটু আলাদা, এই জন্য এর সাথে একটা উপপ্রজাতি যোগ করছে। উপপ্রজাতিটা কি? যে নিলোটিকাস। তাহলে নীলনদের চড়ুই পাখির সাইন্টিফিক নেম কি? প্যাসার ডোমেস্টিকাস নিলোটিকাস। ঠিক আছে, আবার এখানে দেখো এই যে দ্বিপদ নামকরণের নিয়মাবলী যেগুলো আছে, এখানের মধ্যে অনেকগুলো নিয়ম আছে। এখান থেকে এমসিকিউ আসার মতো কোনো ইনফো নাই। তবে এখানে বাঘের বৈজ্ঞানিক নাম দেওয়া আছে, এটা মনে রাখবো যে প্যান্থেরা টাইগ্রিস। এটা অবশ্য সবার পাড়ির কথা, কারণ এগুলো ছোটোবেলা বাচ্চাকালে বইয়ের মধ্যে ছিল। এরপর আছে হলো ওই যেই নিয়মাবলীর মধ্যেই একটা হলো ইম্পর্টেন্ট এমসিকিউ হলো, যখন গণনাম আর প্রজাতি নাম 2টাই সেম তখন সেটাকে বলা হয় টটোনিমি। যেখানে দেওয়া আছে যে কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের গণনাম এবং প্রজাতির নাম যদি একই হয় তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলা হয় টোটোনিম। আর টোটোনিমের উদাহরণ কি? কাতলা কাতলা। ওকে, এরপর আসে বৈজ্ঞানিক নামকরণের প্রয়োজনীয়তা। এখানে তেমন এমসিকিউ নাই, মুখস্থ করার মতন তেমন কিছু নাই। অগ্রাধিকার আইন, হোমোনিমস, সিনোনিম এগুলো একবার রিডিং দিলে হয়ে যাবে। এমসিকিউ আসার মতন তেমন কিছু নাই। এইবার আসছিল খুবই ইম্পর্টেন্ট, যদি তোমাকে বলে যে হিকম্যান নামে একজন বিজ্ঞানী ছিলেন, উনি প্রাণী জগৎকে কয়টা পর্বে ভাগ করছে? তাহলে অ্যান্সার হলো 33টা। অর্থাৎ প্রাণী জগতেকে উনি টোটালি 33টা পর্বে ভাগ করছেন। কয়টা পর্ব? 33টা। এখানে মেজর ফাইলাম হলো 9টা। বাকি তাহলে কয়টা হলো মাইনর ফাইলাম হলো 24টা। তাহলে এই 9টা মেজর পর্বের মধ্যে কয়টা নন কর্ডাটা? 8টা নন কর্ডাটা আর একটা হলো কর্ডাটা। সো এখানে কিন্তু মানে গুলায় ফেলা যাবে না, তোকে প্রশ্নে ভালোভাবে নোটিস করতে হবে যে মেজর পর্ব কয়টা। অনেক সময় হয় কি যে প্রশ্নে থাকে যে মেজর পর্ব কয়টা, অ্যান্ড ক নাম্বার অপশনেই দেওয়া থাকে যে 33টা, অ্যান্ড আমরা সুন্দর মতন দেখাই দিয়েছি সুন্দর মতন রাতে কাটা খাই। সো মনে রাখবা পর্ব টোটাল 33টা, কিন্তু মেজর পর্ব হলো 9টা। এর মধ্যে 8টা নন কর্ডাটা আর একটা হলো কর্ডাটা। ঠিক আছে, এরপরে আসি দেখো এখানে সংখ্যা টংখ্যা দেওয়া আছে। আমি একটা জিনিস বলি, এই সংখ্যা মুখস্থ করার দরকার নেই। সংখ্যা ধৈর্য আপাতত মনে থাকবে, খুব কষ্ট করে 2-3 ঘন্টা ধরে মুখস্থ করলা, বাট ট্রাস্ট মি পরীক্ষার হলে একটাও খেয়াল পড়বে না। আর এখান থেকে এই সংখ্যা থেকে জীবনে প্রশ্নও আসবে না। সো সংখ্যা মুখস্থ করে ব্রেনের ক্ষতি করার দরকার নেই। এরপর আসছে হলো নন কর্ডাটা, যে 8টা পর্ব আছে, এদের বৈশিষ্ট্য, এদের সংক্ষিপ্ত পরিচিতি, এগুলো দেওয়া আছে। একটা জিনিস বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় রিসেন্ট যতগুলো প্রশ্ন আছে বেশিরভাগ প্রশ্ন এই নন কর্ডাটা পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে এখান থেকে প্রশ্ন হচ্ছে। সো এই পুরা চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো এই যে নন কর্ডাটা যে পর্ব, 8টা পর্ব আছে, এদের যে বৈশিষ্ট্যগুলো আছে, এর বৈশিষ্ট্যগুলো হলো সব থেকে ইম্পর্টেন্ট। এখন এই বৈশিষ্ট্য পড়ার ক্ষেত্রে তোমাকে সবগুলো বৈশিষ্ট্য পড়তে হবে, সবগুলো বৈশিষ্ট্য মনে রাখতে হবে, সাথে কিছু কিছু কিওয়ার্ডের দিকে তোমাকে একটু বেশি গুরুত্ব দেবে। কিওয়ার্ডটা কি ভাইয়া? বৈশিষ্ট্যের কিওয়ার্ড দেখবা কিছু কিছু পর্বের কিছু কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে, সার্টেইন ওয়ার্ডস আছে যেগুলো অন্য পর্বের সাথে ম্যাচ খায় না, শুধুমাত্র ওই পর্বেই আছে। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখো যে পরিফেরা পর্বের প্রাণীতে কি দেখা যায়? অস্ট্রিয়া দেখা যায়। এদের স্পিকিউল আছে, কোয়ানোসাইট আছে, আবার পিনকোডাম, কোয়ানোডাম, আবার মেসোহিল থাকে।
এগুলা কি অন্য কোনো পর্বের সাথে মিলে না, শুধুমাত্র এই পর্বেরই বৈশিষ্ট্য। সো এই যে কিওয়ার্ডগুলো এগুলো আমি এখানে মধ্যে দাগায় রাখছি, সো এই কিওয়ার্ডগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে মুখস্থ করবা, অ্যান্ড এগুলা এই কিওয়ার্ড থেকেই বেশিরভাগ প্রশ্ন আসার সম্ভাবনা বেশি। ওকে, সো পরিফেরা। আর একটা জিনিস বলি, পর্বের ক্ষেত্রে দেখবা যে শুরুর দিকে থাকবে কি কে আবিষ্কার করছে, কত সালে আবিষ্কার করছে, কোথায় থাকে, আকার কি, কত কত মিটার বা কত মিলিমিটার লম্বা, এইসব মনে রাখার দরকার নেই। আমি সংক্ষিপ্ত পরিচিতি যেগুলো দাগাই দিব ওগুলোর থেকেই আশা করি প্রশ্ন আসবে, অ্যান্ড এগুলাই হলো ইম্পর্টেন্ট। আর পর্বের যতগুলো নন কর্ডেরা পর্ব আছে বা কর্ডেটি পর্ব আছে সবগুলারই যে অপর নাম আছে, অপর নামগুলো মনে রাখতে হবে। যেমন দেখো এখানে দেওয়া আছে যে পরিফেরা পর্ব, এর পর্বের প্রাণীগুলোর নাম কি বা অপর নাম কি, ছিদ্রাল প্রাণী। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, সো এগুলো কিন্তু মনে রাখতে হবে। তো শুরু করি। তো পরিফেরা পর্ব, প্রথম পর্ব হলো পরিফেরা, আর এটা হলো কি ছিদ্রাল প্রাণী। আর এই পরিফেরা পর্বের অধিকাংশই হলো সামুদ্রিক, এখানে লেখা আছে কেবলমাত্র স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরা মিঠা পানির বাসিন্দা। সো পরিফেরার সংক্ষিপ্ত পরিচয়ের মধ্যে এই দুইটা লাইনই ইম্পর্টেন্ট। এবার আসা হলো বৈশিষ্ট্য। এখন পরিফেরার যে বৈশিষ্ট্য আছে আমরা দেখো সবগুলা বৈশিষ্ট্য তুমি পড়বা, কিন্তু এখানে আমি যেগুলো দাগাই দিছি বা যেগুলো কিওয়ার্ড আছে তুমি নিজেরা দাগাই নিবা, সেগুলোতে একটু বেশি গুরুত্ব দিবা। এখানে কি কি কিওয়ার্ড আছে দেখো। পরিফেরা দেহ প্রাচীরের বাইরের দিকে থাকে পিনকোডাম, ভিতরের দিকে থাকে হলো কোয়ানোডাম, আর দুইটা যে স্তর আছে এই দুইটা স্তরের মাঝখানে থাকে হলো মেসোহিল। সো পিনকোডাম, কোয়ানোডাম আর মেসোহিল কার থাকে পরিফেরা পর্বে। এবার পরিফেরা পর্বে দেহে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর নাম কি, অস্টিয়া। এটা মনে রাখতে হবে যে অস্টিয়া কাদের থাকে পরিফেরা পর্বের প্রাণীতে। এরপর এদের দেখা যায় হলো নালীতন্ত্র, এদের সংবহনতন্ত্র থাকে না, সংবহনতন্ত্রের বদলে নালীতন্ত্র বা ক্যানাল সিস্টেম দেখা যায়। আর পানি সংবহনতন্ত্র কাদের দেখা যায়, এটা একটু আগে পড়ে আসছে, সেটা হলো অ্যাগানোডার্মাটাদের। এরপর আসে হলো স্পিকিউল। পরিফেরা পর্বের প্রাণীদের স্পিকিউল থাকে, যেগুলো অসংখ্য চুনময় ক্ষুদ্র কাঁটা, এদেরই নাম হলো স্পিকিউল। আর এদের অন্তর্প্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ ফ্লাজিলাযুক্ত কোষ আছে, যে যেখানে দেখো যেটা হলো কোয়ানোসাইট থাকে। আর এদের কি আছে, স্পঞ্জশীল, এই যে নারীতন্ত্র যেটা আছে, নারীতন্ত্রের বিভিন্ন নালীগুলা কোথায় যায় মিলিত হয়, স্পঞ্জশীলে। আর যে এটা তো এমনিতেই এর দেহে অনেকগুলো ছিদ্র আছে, কিন্তু মাথার উপরে শীর্ষের দিকে একটা বড় ছিদ্র আছে, এটার নাম হলো অসকুল্যাম। আর পরিফেরা পর্বের বেশিরভাগ প্রাণী অর্থাৎ পূর্ণাঙ্গ প্রাণী যেগুলো আছে সেগুলো হলো নিশ্চল। আর এদের আর একটা জিনিস বলি, এই যে আমাদের বেলা কিন্তু এই পরিফেরা পর্ব বা এই যে নন কর্ডেরা পর্বের বৈশিষ্ট্যগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসছিল। ওখানে কি প্রশ্ন আসছিল জানো, লার্ভা থেকে প্রশ্ন দিছিল। এই দেখো, জীবনচক্রে সঞ্চালনশীল অ্যামফিব্লাস্টুলা আর হলো প্যারেনকাইমুলা লার্ভা দশা বিদ্যমান। অর্থাৎ আমাদের কি কি মনে রাখতে হবে, আমি একবার সামারি করে দিই। এই যদি আমি সামারি করে দিই, তোমরা চাইলে আমার ভিডিও না দেখে নিজেও পড়তে পারো। প্রথম কথা হলো পর্বের অপর নাম পড়তে হবে। সংক্ষিপ্ত পরিচিতির ক্ষেত্রে আকার, আকৃতি, রং টং এগুলো পড়া যাবে না, যেগুলো ইম্পর্টেন্ট ইনফো আছে ওগুলো ইম্পর্টেন্ট ইনফো পড়তে হবে। বৈশিষ্ট্যের ক্ষেত্রে কিওয়ার্ড সবগুলো বৈশিষ্ট্যই পড়বো, সবগুলো বৈশিষ্ট্য আয়ত্তে রাখবো, শুধু মাত্র কিওয়ার্ডগুলোতে একটু বেশি ইম্পর্টেন্স দেবো। কিওয়ার্ডগুলো কী যেগুলো অন্য কোনো পর্বের বৈশিষ্ট্যের সাথে মিলে না। এরপর হলো কি, যেগুলো লার্ভা আছে লার্ভা দশাগুলোর নাম মুখস্থ রাখবো। যেমন পরিফেরা পর্বের লার্ভা দশা কি, অ্যামফিব্লাস্টুলা আর হলো প্যারেনকাইমুলা। এর পরের পর্বতে আসি। এখন আবার এই অধ্যায়ে এই যে নন কর্ডেরা পর্বের অনেকগুলা উদাহরণ আছে, সব উদাহরণ লাগে না, যেমন পরিফেরা পর্বের উদাহরণগুলো লাগে না, যেগুলো উদাহরণ লাগে সেগুলো আমি দেখাই দিব। এবার আসলে নিডারিয়াদের বলা হয় সমুদ্রের ফুল। নিডারিয়ান যারা প্রাণী আছে এদের বলা হয় সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ দ্য সি। এখন পৃথিবীর প্রবাল যে প্রাচীর আছে, পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির প্রায় 25%, এটা কিন্তু অনেক বেশি। আর প্রবাল প্রাচীরকে তাই কি বলা হয়, সমুদ্রের রেইন ফরেস্ট। তো এটা মনে রাখতে হবে যে কাকে সমুদ্রের রেইন ফরেস্ট বলে, এটা হলো প্রবাল প্রাচীরকে। আর কাদেরকে সমুদ্রের ফুল বলা হয়, সমুদ্রের ফুল বলা হয় হলো নিডারিয়ানদের। ওকে, তো এটা ভালোভাবে মনে রাখবা যাতে প্যাচ না খায়। এবার আসা হলো নিডারিয়ান পর্বের বৈশিষ্ট্য। যারা হলো এই সেকেন্ড পেপারের সেকেন্ড চ্যাপ্টারটা পড়ছো হাইড্রা, তারা কিন্তু এটা খুব সহজে, এটা তাদের আলাদাভাবে পড়ার দরকার নাই, তাদের এমনিতেই মনে আছে। তাও আমি একবার পড়াই দিই যে নিডারিয়া হলো টিস্যু মাত্রা গঠন। এটা আমরা আগেই পড়ে আসছি যে টিস্যু মাত্রা গঠনের অন্তর্ভুক্ত প্রাণী কারা, নিডারিয়া পর্বের প্রাণীরা। এরা কি দ্বিস্তরী কোষযুক্ত বা ডিপ্লোপ্লাস্টিক, বাইরে থাকে অ্যাপিডার্মিস, ভিতরে থাকে হলো এন্ডোডার্মিস, আর দুই স্তরের মাঝখানে থাকে কি মেসোগ্লিয়া, মেসোডার্ম থাকে না। তারপরে কি থাকে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে নেমাটোসিস ধারণকারী নিডোসাইট কাদের অংশ বা কোন পর্বের প্রাণীতে পাওয়া যায়। এটা তোমরা এমসিকিউতে অবশ্যই পাবা যদি কোচিং পরীক্ষা দাও। সেটা হলো নিডারিয়ানদের হলো নেমাটোসিস থাকে, নেমাটোসিস ধারণ করি
নেমাটোসিস ধারণ করে নিডোসাইট পাওয়া যায় হলো নিডারিয়ানদের। ওকে, আর এই নেমাটোসিসটা কি? নেমাটোসিসটা হলো নিডারিয়ানদের দংশনাঙ্গন, আর এটা সাহায্যে এরা শিকার করে। এটা আমরা সেকেন্ড চ্যাপ্টারে পাবো। তারপর হলো কি, এদের হলো কি পরিবার, কাদের হলো সিলেন্টেরন পাওয়া যায়, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। সেটা হলো পাওয়া যায় হলো নিডারিয়া পর্বত প্রাণীদের অন্যতম বৈশিষ্ট্য হলো সিলেন্টেরন। এরপর কি দেখা যায়? এদের বহুরূপিতা বা পলিমরফিজম দেখা যায়। কি দেখা যায়? বহুরূপিতা বা পলিমরফিজম। এরপর আর কি দেখা যায়? এদের যে বহুরূপিতা যে দশা বা বহুরূপিতা যেটা প্রদর্শন করে বা এদের যে পলিমরফিজম দেখা যায়, এদের দুইটা দশা আছে, একটা হলো পলিপ আর একটা মেডুসা। হ্যাঁ, পলিপ আর মেডুসার দশার ক্ষেত্রে দেখো এখানে লেখা আছে পলিপ হলো স্থবির আর হলো অযৌন জননক্ষম, আর মেডুসা হলো মুক্ত জননক্ষম। এই দুইটাতে আমি প্যাচ লাগাইতাম। তো এটা মনে রাখবা যে পলিপ তো হলো তোমার স্থবির, অর্থাৎ চলতে পারে না। যে চলতে পারে না সে হলো যৌন জনন করতে পারে না। আমরা চলতে পারি, তাই আমাদের যৌন জনন সম্ভব হয়। এই জন্য মেডুসা হলো মুক্ত, অর্থাৎ চলতে পারে, আর এই জন্য এরা যৌন জনন সক্ষম। আর নিডারিয়া পর্বের যে লার্ভা আছে, যে কোন লার্ভা দশা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কারণ দেখো এখানে শুধুমাত্র একটাই লার্ভা দশার নাম দিচ্ছে, সেটা হলো প্লানুলার লার্ভা দশা। এটা খুব ভালোভাবে মনে রাখবা যে নিডারিয়ান পর্বের প্রাণীদের কোন লার্ভা দশা দেখা যায়, সেটা হলো প্লানুলার লার্ভা দশা দেখা যায়। এরপর আসি, আর একটা জিনিস হলো মনে রাখো যে নিডারিয়ান, তোমাকে যখন পরীক্ষা দিবা অনেক সময় হলো বলে কি যে জেলিফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত। আমি হলো প্রথমবার ভুল করছিলাম যে জেলিফিশ দিছিলাম মলাস্কার অন্তর্ভুক্ত, বাট আসলে জেলিফিশ আর হাইড্রা এই দুইটা হলো কিসের অন্তর্ভুক্ত? এই দুইটা হলো নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত। সো বেশি বেশি ইম্পর্টেন্ট কিন্তু জেলিফিশ। এটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে যে জেলিফিশ কোন পর্বের অন্তর্ভুক্ত। এরপর আসলে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেসের অপর নাম কি? চ্যাপ্টাকির্মি। যেখানে দেওয়া আছে দেখো যে প্লাটিহেলমিনথেসের অপর নাম চ্যাপ্টাকির্মি। আর কি মনে রাখতে হবে? আর মনে রাখতে হবে এখানকার বেশ কিছু কিওয়ার্ড আছে। সেটা হলো কি, এদের সিলিয়াযুক্ত অ্যাপিডার্মিস অথবা কিউটিকলা এদের দেহ হলো আবৃত। আর এটা আমরা আগেই পড়ে আসছি যে ত্রিস্তরী প্রাণী হলেও প্লাটিহেলমিনথেস হলো অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। আমরা অ্যাসিলোমেট বা সিলোমবিহীন কি পড়ছিলাম? প্রথম তিনটা নন কর্ডেট যে পর্ব আছে, এই প্রথম তিনটা নন কর্ডেট পর্বই হলো অ্যাসিলোমেট বা সিলোমবিহীন। এরপরে হলো কি লেখা আছে যে এদের হলো ফাঁকা স্থান, অর্থাৎ এদের যে দেহে যে বিভিন্ন অঙ্গ আছে, এটা কিন্তু অঙ্গমাত্রা গঠনযুক্ত প্রাণী। সো এদের দেহে যে অঙ্গের যে ফাঁকা স্থানগুলো, এদের কি পাওয়া যায়? প্যারেনকাইমা অথবা মেসেনকাইম নামক যোজক টিস্যুতে এরা পূর্ণ থাকে। আবার সব থেকে ইম্পর্টেন্ট, এই সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো হলো ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক যদি খুলো, এটা তুমি অনেকবার পাবা যে বাহ্যিক চোষক বা হুক বা প্রোগ্লোটিড, এটা কাদের মধ্যে পাওয়া যায়? এটা পাওয়া যায় হলো প্লাটিহেলমিনথেস। আমি এটা মনে রাখতাম কি, প্রোগ্লোটিডে পি আছে না, প্লাটিহেলমিনথেসেও পি আছে। সো প্রোগ্লোটিড বা বাহ্যিক চোষক বা হুক, এটা পাওয়া যায় হলো প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীদের। এরপর হলো এটা হলো ভেরি 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 ইম্পর্টেন্ট, শিখা কোষ কাদের বৈশিষ্ট্য। তোমাকে এটা তুমি যদি যে কোনো জায়গায় পরীক্ষা দাও তুমি এটা অবশ্যই পাবা যে শিখা কোষ বা ফ্লেম সেল, এটা ইংলিশ টার্মটা সহ, যে শিখা কোষ বা ফ্লেম সেল কাদের বৈশিষ্ট্য। এটা উদাহরণ কাদের বৈশিষ্ট্য? প্লাটিহেলমিনথেস পর্বের বৈশিষ্ট্য। আর বেশিরভাগ কৃমি বা যারা কৃমি আছে এরা হলো উভলিঙ্গ। আর এদের হলো লার্ভা দশা কি কি দেখা যায়? রেডিয়া, সার্কেরিয়া, স্পোরোসিস্ট এবং সিসি সার্কাস। এখন আমি আগে বলছিলাম যে নন কর্ডেলা পর্বের সবগুলো বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট না, কিন্তু প্লাটিহেলমিনথেস পর্বের প্রায় 4টা উদাহরণের মধ্যে 3টা উদাহরণই মনে রাখতে হবে। সেটা কি? টেনিয়া সোলিয়াম বা ফিতা কৃমি, আর এটা হলো স্কাইস্টোমা মানসনি, এটা হলো মানুষের রক্তকৃমি। আর এখানে দেখো যকৃৎ কৃমি দিছে না, যকৃৎ কৃমি, ভেড়ার যকৃৎ কৃমি দিছে, বাট আমরা মনে রাখবো যে ফ্যাসিওলা হেপাটিকা যেটা মানুষের যকৃৎ কৃমি, এটা মনে রাখবো। সো মানুষের রক্তকৃমি, যকৃৎ কৃমি আর হলো এই যে ফিতা কৃমি, তিনটা কোন পর্বের অন্তর্ভুক্ত? এরা হলো প্লাটিহেলমিনথেস পর্বের অন্তর্ভুক্ত। আর সাথে এদের সাইন্টিফিক নেমগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি, এরপরে পর্ব হলো নেমাটোডা বা নেমাথেলমিনথেস। আর এটার নাম কি? এটার অপর নাম হলো গোলকৃমি। এটা আরেকটা অপর নাম আছে, সেটার নাম হলো সুতাকৃমি বা থ্রেডওয়ার্ম। এখন আমি এটা মনে রাখতাম কি, আমি মনে রাখতাম যে নেমাটোডা বা নেমাথেলমিনথেসের অপর নাম হলো গোলকৃমি। আর সুতা দিয়ে গোল আকার বানানো যায় না, অর্থাৎ তুমি যদি একটা সুতা নিয়ে এরকম গোলাকার বানাইতে পারবা না। সো এই যে নেমাটোডা বা গোলকৃমির অপর নাম হলো, এই যেহেতু সুতা দিয়ে বানানো যায় তাই এটার অপর নাম হলো সুতাকৃমি বা থ্রেডওয়ার্ম। সো এটা এভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে আসি নেমাটোডার বৈশিষ্ট্য। দেখো আমি সব আগে পড়ে আসছি, মানে ভূমিকাতেই পড়ছিলাম যে সুডোসিলোমেট কি, নেমাটোডা রোটিফেরা কিনোরাইজা, সব থেকে ইম্পর্টেন্ট এই নেমাটোডা বৈশিষ্ট্যের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট, আর একটা ইনফো আছে সামনে পড়াচ্ছি। এই দুইটা ইনফো হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ।
আর এদের কি দেখা যায়, আমরা প্লাটিহেলমিনথেসও বলছিলাম না যে কিউটিকল থাকে, এদেরও হলো কিউটিকল থাকে, বাট এদের ইলাস্টিন নির্মিত। ওকে, আর এদের দেহে কোন আকারের পেশি থাকে, এদের শুধু অনুদৈর্ঘ্য পেশি থাকে, বৃত্তাকার পেশি থাকে না। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কি থাকে, এদের অনুদৈর্ঘ্য পেশি থাকে কিন্তু বৃত্তাকার পেশি থাকে না। শুধু নাটা যদি বলে যে নিচের কোনটি নেমাটোডা পর্বের বৈশিষ্ট্য নয়, এটা দিয়ে যদি খালি জাস্ট নাটাই খালি এই যে নাটা আছে, নাটা ধরো যে ঢাকায় দিল, হ্যাঁ নাটা হলো ঢাকায় দিল, এটা কিন্তু একটা এমসিকিউ হয়ে গেল, কিন্তু খুব সহজে এইভাবে এমসিকিউ বানাইতে পারে স্যার। সো একটু কেয়ারফুল এটা মনে রাখবা যে এদের কি থাকে, এদের হলো অনুদৈর্ঘ্য পেশি থাকে কিন্তু বৃত্তাকার পেশি থাকে না। আর এদেরকে বলে হলো, এদের এসব প্রাণী যে আছে এইসব প্রাণীদের অপর নাম হলো নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব। তুমি মনে রাখবা যে এদের নলের ভিতর নল বলে। আর এটা কীভাবে মনে রাখতাম, নল আছে না, এনতে হলো নল হয়, আবার এনতে হলো নেমাটোডা হয়। সো নেমাটোডা পর্বের প্রাণীদের অপর নাম কি, নলের ভিতর নল বা টিউব উইদিন টিউব। সো এই যে এন আর ওখানেও এন। ওকে, এরপর আসে এরা হলো যৌন দৃঢ়তা বা সেক্সুয়াল ডিমরফিজম দেখা যায়। যৌন দৃঢ়তাটা কি, যখন হলো স্ত্রী কোনো পর্বের প্রাণীদের বা কোনো প্রাণীর, স্ত্রী প্রাণী আর পুরুষ প্রাণী দুইটাকে চোখে দেখে আলাদা বলা যায়, এদের সব বৈশিষ্ট্য আকার আকৃতি দেহ সব আলাদা হয়, তখন তাদেরকে বলা হলো তাদের যে যৌন বৈশিষ্ট্য দেখা যায় সেটা হলো যৌন দৃঢ়তা বা সেক্সুয়াল ডাইমরফিজম। আর এদের হলো কি কি লার্ভা দশা আছে, এটা হলো একটা হলো র্যাবডিটি ফর্ম আর হলো মাইক্রোফাইলেরিয়া লার্ভা দশা বিদ্যমান। সো এই লার্ভা দশাগুলো কিন্তু মনে রাখবো। তোমরা চাইলে করতে পারো কি জানো, লার্ভা দশাগুলোর জন্য আলাদা একটা ছোট্ট একটা কাগজ নেবে, এটা আমি করছিলাম, একটা ছোট্ট একটা কাগজ দিয়েছিলাম, ওখানে প্রতিটা পর্বের লার্ভা দশার নামগুলো সাইডে সাইডে লিখে রাখছিলাম। ঠিক আছে, দেন একটা জায়গায় যখন একটা জায়গায় সবগুলো ইনফো থাকে না, সেই ইনফোগুলো হলো মনে রাখা বেশি সহজ হয়। ওকে, এইবার আসে হলো নেমাটোডা পর্বের উদাহরণ, খুবই খুবই ইম্পর্টেন্ট, লোয়া লোয়া বা চোখ কৃমি, অ্যাসারিস লুম্বিকয়েডস বা গোল কৃমি, আবার সব থেকে ইম্পর্টেন্ট হলো ওচেরিয়া ব্যাংক্রফটি বা গোদরোগের কৃমি। তোমাকে এখান থেকে কী কী প্রশ্ন করতে হয়, তোকে বলতে হয় যে গোদরোগের কৃমি যেটা আছে এটা কোন পর্বের অন্তর্গত, অ্যান্সার হলো নেমাটোডা। আবার বলতে পারে যে গোদরোগের কৃমির সাইন্টিফিক নেম কি, এখানে দেখো চারটা কিন্তু সাইন্টিফিক নেম খুব সুন্দরভাবে দেওয়া আছে, অ্যান্সার কী হবে, ওচেরিয়া ব্যাংক্রফটি। আবার বলতে পারে চোখ কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত, আবার চোখ কৃমির সাইন্টিফিক নেম কি, আবার বলতে পারে গোল কৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত, আবার বলতে পারে যে গোল কৃমির সাইন্টিফিক নেম কি। সো এই সাইন্টিফিক নেম গুলো মনে রাখবা, আর এটা কোন পর্বের অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে। ওকে, এবার আসে হলো মলাস্কা, এটা অপর নাম কি, কম্বোজ প্রাণী। কম্বোজ প্রাণী কেন, যখন তুমি যদি তুমি ভিজুয়ালাইজ করো একটা শামুক যদি দেখো, দেখবা যে ওদের দেহের বেশিরভাগ হলো একটা খোলস দিয়ে আবৃত, গোল একটা খোলস দিয়ে আবৃত। এটাকেই বলা হয়, এই জন্যই এই যে মলাস্কা যে আছে এদেরকে বলা হয় কম্বোজ প্রাণী। আর মলাস্কা হলো কি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম, খুবই ইম্পর্টেন্ট যে প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব কি, মলাস্কা। তাহলে এটা যদি দ্বিতীয় বৃহত্তম হয় তাহলে বৃহত্তম পর্ব কোনটা, আর্থ্রোপোডা, এটা হলো সামনে পাবো। ওকে, এবার আসলে মলাস্কার বৈশিষ্ট্য। মলাস্কার বৈশিষ্ট্যের মধ্যে কি কি করতে হবে, এই দেখো এখানে মলাস্কা কি, দেহ নরম মাংসল এবং অখণ্ডায়িত। তুমি যদি পাশে শামুকটার দিকেই তাকাও বা কোনোদিন যদি শামুকের উপর পাড়া দিয়ে মারে ফেলাইছো, তখন তুমি দেখবা যে মানে একটু ভিজুয়ালাইজ যদি করো তাহলে এটা এমনি মনে থাকে যে এদের দেহ নরম, এদের দেহ মাংসল আর এদের দেহ হলো অখণ্ডকায়িত। আর খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হলো যে এদের দেহে ম্যান্টল নামক পাতলা আবরণের দেহ আবৃত। তোকে প্রশ্ন করতে পারে যে ম্যান্টল কোন পর্বের প্রাণীর বৈশিষ্ট্য, সেটা হলো কি মলাস্কা পর্বের প্রাণীর বৈশিষ্ট্য হলো ম্যান্টল। এমতে মলাস্কা, এমতে হলো ম্যান্টল, আমি এইভাবে মনে রাখছিলাম। ঠিক আছে, সো ম্যান্টল হলো কাদের দেখা যায়, মলাস্কা পর্বের প্রাণীদের মধ্যে দেখা যায়। আর এদের আর একটা খুব গুরুত্বপূর্ণ কিওয়ার্ড আছে, সেটা হলো কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা রেডুলা। যে এখানে দেখো যে কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা রেডুলা কাদের মধ্যে দেখা যায়, সেটা হলো মলাস্কা পর্বের প্রাণীদের। এদের মধ্যে একটা ব্যতিক্রম আছে, দেখো ব্যতিক্রমটা কি, বাইভেলভিয়া ব্যতীত। বাইভেলভিয়া হলো কিসের কি জানো, বাইভেলভিয়া হলো তোমার ঝিনুকদের হলে এই কাইটিন নির্মিত রেতিজিহ্বা বা রেডুলা থাকে না। এরপর আসে হলো রক্তে কি কি পাওয়া যায়, এদের রক্তে হলো হিমোসায়ানিন রঞ্জক এবং অ্যামিবোসাইট কণিকা থাকে। তাহলে হিমোসায়ানিন রঞ্জক আর অ্যামিবোসাইট কণিকা এই দুটো কোথায় পাওয়া যায়, মলাস্কা পর্বের পাওয়া যায়। তারপর এই যে ম্যান্টল পর্দা, এই ম্যান্টল পর্দাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে ম্যান্টল পর্দা কাদের দেখা যায়, সেটা হলো মলাস্কা পর্বের প্রাণীদের। আবার স্থলচরদের ক্ষেত্রে দেখা যায় যে পালমোনারি থলির বিকাশ ঘটে। আর এদের লার্ভা দশার নাম কি, ট্রোকোফোর, ভ্যালিজার এবং গ্লচিডিয়াম। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন মিস গেছে, আমি দাগানোর সময় ভুলে গেছিলাম, সেটা কি যে মলাস্কা পর্বের অধিকাংশ প্রাণী কিন্তু হলো দেখো দ্বিপার্শ্বীয় প্রতিসম।
শুধুমাত্র গ্যাস্ট্রোপোডা ব্যতীত। তাহলে গ্যাস্ট্রোপোডা কি? গ্যাস্ট্রোপোডা হলো অপ্রতিসাম্য। ওকে, এটা হলো তোমরা মনে রাখবা। আর মলাস্কা পর্বের কি কি উদাহরণ মনে রাখতে হবে, যে শামুক হলো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, ঝিনুক হলো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত, আর অক্টোপাস হলো মলাস্কা পর্বের অন্তর্ভুক্ত। আর এখানের মধ্যে দুইটা হলো সাইন্টিফিক নেম মনে রাখতে হবে, যে ঝিনুকের সাইন্টিফিক নেমের ক্ষেত্রে পুরাটা মনে রাখার দরকার নেই, তুমি জাস্ট যদি প্রজাতির নামটা মনে রাখতো, মার্জিনালিস যদি মনে রাখো যে মার্জিনালিস মানে হলো ঝিনুক, সেটাই এনাফ। আবার আপেল শামুক বা পিলাগ্লো, সেটা অবশ্য যদিও আগে পড়েছে, তাও মনে রাখবা। ওকে, এরপর আসলে অ্যানেলিডা। এই পর্বের অপর নাম কি? অঙ্গুরিমাল। খুব ফানি একটা নাম দিছে, কেন যে দিছে জানি না। তো এরপরে অ্যানেলিডা পর্বের বৈশিষ্ট্য। অ্যানেলিডা পর্বে হলো কি কি দেখা যায়, এই যে শুরুর দিকে যতগুলো আছে প্রায় এগুলো আমরা আগেই পড়ে আসছি, যে এদের পেরিটোনিয়াম থাকে, এরা যেহেতু ইউসিলেমেট তাই এদের পেরিটোনিয়াম দ্বারা আবৃত সিলম থাকে। আবার এদের দেহে প্রকৃত খণ্ডায়ন বা ট্রু সেগমেন্টেশন দেখা যায়, এটাও আমরা আগে পড়ে আসছি। সো আমি একদম ডিরেক্ট হলো মেইন ইনফোতে চলে যাই। সিটি এদের হলো চলনাঙ্গ কি? কাইটিনময় সিটি আর হলো পেশল প্যারাপোডিয়া। তাহলে কাইটিনময় সিটি আর পেশল প্যারাপোডিয়া কাদের মধ্যে দেখা যায়? হ্যাঁ, দেখা যায় হলো অ্যানেলিডা পর্বে। আর এদের মধ্যে কি দেখা যায়? অ্যানেলিডা পর্বের অন্যতম খুবই গুরুত্বপূর্ণ টাইম ছিল, এটা যদি পারলে আমি 3 স্টার দিই, যে অ্যানেলিডাদের রেচনাঙ্গ কি? অ্যানেলিডাদের রেচনাঙ্গ হলো নেফ্রেডিয়া। আর নেফ্রেডিয়ার একটা অপর নাম আছে, নেফ্রেডিয়ার অপর নাম কি? সেগমেন্টাল অর্গান। দেখো এখানে লেখা আছে যে নেফ্রেডিয়াকে সেগমেন্টাল অর্গান বলে। আর এদের হলো রক্ত সংবহনতন্ত্র হলো বদ্ধ ধরনের। আর রক্তে কি পাওয়া যায়? হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন এবং ক্লোরোকুইনিন। এখানে কিন্তু একটা জিনিস দেখো, মলাস্কা পর্বের প্রাণীর ক্ষেত্রে আমরা কি পাইছিলাম বলতো, যে হিমোসায়ানিন এবং অ্যামিলোসাইড কণিকা। সো এটা কিন্তু গুলে ফেলা যাবে না, মলাস্কাদের হিমোসায়ানিন এবং অ্যামিলোসাইড কণিকা, আর অ্যানেলিডার ক্ষেত্রে কি? হিমোগ্লোবিন, হিমোএরিথ্রিন, ক্লোরোকুইনিন। ওকে, আর এদের যে লার্ভা দশাটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন বলতো? কারণ দেখো এখানে কিন্তু একটা উদাহরণই খালি দেওয়া আছে। প্রশ্ন কেন এটা কেন ইম্পর্টেন্ট বললাম, তোমাকে প্রশ্ন করতে হবে নিচে কোনটি অ্যানেলিডা পর্বে লার্ভার নাম, লার্ভা দশার নাম। ধরো যে বাকি অন্যান্য অনেকগুলো পর্ব আছে, রেডিয়া, সার্কেরাস, সোরোসিস্ট, এটা সবগুলোর নাম দিল, লাস্ট অপশনে যাই দিল ট্রোকোফোর। খুব সহজে এমসিকিউ বানানো যায় না, যেগুলোতে লার্ভা দশার একটা করে নাম দেওয়া আছে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার হলো অ্যানেলিডা পর্বের উদাহরণ দেওয়া আছে। অ্যানেলিডা পর্বের একটা উদাহরণের সাইন্টিফিক নেম মনে রাখতে হবে, সেটা হলো কি? মেডিসিনালিস। প্রজাতি নেমটা মনে রাখবা, যে মেডিসিনালিস কার সাইন্টিফিক নেম? যোগ। এখন তুমি একটা জিনিস বলি, এটা অবশ্য বলা হয়নি শুরুর দিকে, দেখবা যখন বৈশিষ্ট্যগুলোর নিচে দেখো বিভিন্ন লিখছে যে অ্যানেলিডা পর্ব 3টা ক্লাসে বিভক্ত, আবার কোন পর্বের আবিষ্কারক এইগুলা, বা কোন পর্বের সংখ্যা কি, এগুলা না মনে রাখার দরকার নেই। কোন পর্ব কয়টা ক্লাসে বিভক্ত, ক্লাসগুলোর নাম, ক্লাসগুলোর উদাহরণ, এগুলো মনে রাখার দরকার নেই। জাস্ট কিওয়ার্ড এবং বৈশিষ্ট্য আর বেশ কয়েকটা উদাহরণ পড়লেই মোর দেন এনাফ। ওকে, কারণ তুমি যদি পরীক্ষা দিতে যাও, দেখবা এগুলা থেকে কখনো প্রশ্ন আসে, হোক সেটা কলেজের, হোক সেটা কোচিংয়ের, বা হোক যেখানে এক্সাম দাও, এই ক্লাস বা আবিষ্কারক এগুলা থেকে প্রশ্ন আসে না, সেগুলো মনে রাখার দরকার নেই। এবার আসলে আর্থ্রোপোডা বা সন্ধিপদী প্রাণী, আমাদের অপর নামটা মনে রাখতে হবে। আর এটা কি? আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। খুবই ইম্পর্টেন্ট ইনফো যে প্রাণী জগতের বৃহত্তম পর্ব কি? সেটা হলো আর্থ্রোপোডা। এরপরে আসি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য। অ্যান্টেনা থেকে পুঞ্জাক্ষী থাকে, এগুলো আবার বহিকঙ্কাল কাইটিনির মতো, আবার এদের হিমোসিল থাকে। এসব আমরা হলো সেকেন্ড যে চ্যাপ্টারটা যদি কেউ পড়ে আসো, তাহলে ওখানেই আছে এগুলো। সো নতুন করে পড়া দেওয়ার মতন কিছু নাই। তবে একটা আছে যে এরা কিসের সাহায্যে শ্বসন সম্পন্ন করে? ট্রাকিয়া, ফুলকা, বুকগিল এবং বুকলা। আর এটা হলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা পর্বে যতগুলো পর্বে রেচনাঙ্গের নাম দেওয়া আছে, সবগুলো রেচনাঙ্গ কিন্তু চাইলে একটা আলাদা একটা ছোট্ট কাগজ করে ওখানে বইয়ের মধ্যে লিখে রাখতে পারো। আমি কেন দিচ্ছি না, কারণ তুমি যখন নিজে নিজে লিখে বইয়ের মধ্যে আটকাবো, ওটা তোমার মনে থাকবে বেশি। সেটা কি? এখানে দেখো কি দেওয়া আছে, যে আর্থ্রোপোডা পর্বের রেচনাঙ্গ কি? ম্যালপেজিয়ান নালিকা। আর এটার মধ্যে কি আর আর এক্সট্রা কি কি রেচনাঙ্গ আছে? কক্সাল, অ্যান্টেনাল আর ম্যাক্সিলারি বা সবুজগ্রন্থি। এগুলো সবগুলো মনে রাখবা। আর ওই চ্যাপ্টারেই আমরা পড়ছিলাম যে এদের জীবনচক্রে লার্ভা, পিউপা বা নিম দশা দেখা যায়। ঠিক আছে, এটার মধ্যে যেখানে উদাহরণগুলো আছে, উদাহরণগুলোর মধ্যে কি কি সাইন্টিফিক নেম মনে রাখতে হবে, যে অ্যাপিস ইন্ডিকা বা অ্যাপিস মেলিফেরা, এটা হলো মৌমাছির সাইন্টিফিক নেম। ডেঙ্গুবাহী মশার সাইন্টিফিক নেম কি? অ্যাডিস ইজিপ্টি। আর হলো গৃহমাছির সাইন্টিফিক নেম কি? ডোমেস্টিকা। গৃহ মানে কি? বাসা না, তো ডোমেস্টিক অ্যানিমেল মানে কি? গৃহপালিত প্রাণী। সো এই যে যেখানে ডোমেস্টিকা আছে, তার মানে এটার নাম, এটা কার বৈজ্ঞানিক সাইন্টিফিক নেম? সেটা হলো গৃহমাছি। ওকে, এবার আসলে একাইনোডার্মাটা বা কণ্টকতত্ত্ব প্রাণী। ওকে, এটার অপর নামটা মনে রাখবা। আর একটা জিনিস বলে রাখি,
বেশিরভাগ অ্যাকানোডার্মাটা হলো মুক্তজীবী, কিন্তু এদের কোনো একটা প্রাণীও পরজীবী নেই, অর্থাৎ সব কোনো পরজীবী কোনো অ্যাকানোডার্ম নেই, এটা হলো মনে রাখবা। ওকে, এবার আসি হলো অ্যাকানোডার্মাটার বৈশিষ্ট্য। অ্যাকানোডার্মাটার বৈশিষ্ট্য যখন প্রথমে দেখবা, এখানে দেখবা লেখা আছে যে পূর্ণাঙ্গ প্রাণী হলো পঞ্চঅরীয় প্রতিসম বা পেন্টাড্রিয়াল সিমেট্রি, ইংলিশটা আমরা সব মনে রাখবো। আচ্ছা, এটা মনে রাখার একটা জিনিস বলি, মনে রাখার একটা টেকনিক বলি, যে কাদের মধ্যে পেন্টাড্রিয়াল সিমেট্রি দেখা যায় বা পঞ্চঅরীয় প্রতিসম, কোন প্রাণী, সেটা হলো অ্যাকানোডার্মাটা। অ্যাকানোডার্মাটার উদাহরণ হলো তোমার হলো যে সমুদ্র তারা আছে, সমুদ্র তারা হলো অ্যাকানোডার্মাটার অন্তর্ভুক্ত। এখানে দেখো যে একটা সমুদ্র তারা ছবি আছে, এর কয়টা হাত আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এর যেহেতু 5টা হাত আছে, আমি এটা মনে রাখতাম যে সমুদ্র তারাটাকে ভিজুয়ালাইজ করতাম, তখন দেখা যেত যে এরা হলো 5টা হাত আছে, তার মানে এরা পঞ্চঅরীয় প্রতিসম বা পেন্টাড্রিয়াল সিমেট্রি। আর এদেরও কি এক্সট্রা আবার কি দেখা যায়, এদের হলো 5টা অ্যাম্বিলিক্যাল খাত পাওয়া যায়। আবার এদের বহিঃকঙ্কাল কি, স্পাইন এবং পেডিসেলারি। তোমাকে প্রশ্ন করতে পারে স্পাইন ও পেডিসেলারি নামক বহিঃকঙ্কাল কোন পর্বের প্রাণী বৈশিষ্ট্য, এটা হলো অ্যাকানোডার্মাটা। তারপর হলো এদের চলনাঙ্গ কি, চলনাঙ্গ হলো নালিকাপদ বা টিউব ফিট। এরপর কি আছে, এরপর হলো দেখা যায় যে অ্যাকানোডার্মাটা আমরা কিন্তু এর আগে পড়ে আসছি, অ্যাকানোডার্মাটার সংবহনতন্ত্র কি, পানি সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম। এবার এদের হলো রক্ত সংবহনতন্ত্র থাকে না, রক্ত সংবহনতন্ত্রের পরিবর্তে কি থাকে, এদের হলো হিমাল এবং পেরিহিমাল তন্ত্র। তোমাকে প্রশ্ন করতে পারে যে হিমাল এবং পেরিহিমাল তন্ত্র সংবহনতন্ত্র কাদের মধ্যে দেখা যায়, এটা হলো অ্যাকানোডার্মাটা। আর এদের যেগুলো লার্ভা দশার নাম আছে এগুলো মনে রাখতে হবে, যে বাইপিনেরিয়া, অরিকুলেরিয়া, অ্যাফিউকিটাস এবং অ্যাকাইনোকিটাস। ঠিক আছে, এরপরে আসি। উদাহরণের মধ্যে একটা সাইন্টিফিক নেমই মনে রাখতে হবে, সেটা হলো সমুদ্র তারা সাইন্টিফিক নেম কি, অ্যাস্টারিয়াস রুবেন্স, আর বাকিগুলো মনে রাখার দরকার নেই। এবার আসলে করডাটা। করডাটা পর্ব পড়তে পড়তে আমরা বুড়া হয়ে গেছি, সো নতুন করে করডাটা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো মনে রাখার দরকার নেই। এগুলো একবার মনে রাখার কেন দরকার নেই বলছি, অবশ্যই মনে রাখতে হবে, বাট এগুলো এমনি একবার পড়লেই মনে থাকবে, বাট গুলায় ফেলাবা একটা পয়েন্টে, সেটা হলো কি, যে অ্যান্ডোস্টাইল। এদের হলো করডাটা পর্বের প্রাণীদের গলবিলের নিচে অ্যান্ডোস্টাইল থাকে, আর এই পূর্ণাঙ্গ প্রাণীতে এই অ্যান্ডোস্টাইলটাই কিসে পরিণত হয়, থাইরয়েড গ্রন্থিতে পরিণত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পূর্ণাঙ্গ প্রাণীতে যে অ্যান্ডোস্টাইলটা যে থাকে ওটা কিসে পরিণত হয়, থাইরয়েড গ্রন্থিতে। সো এই যেগুলো হলো করোনা পর্বে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো সবগুলো পড়ে নিবা, আমি নতুন করে পড়া দিচ্ছি না। ওকে, আর খণ্ডকায়ন কি, খণ্ডকায়নের মধ্যে এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এই পয়েন্টটা হলো ইম্পর্টেন্ট, যেটা হলো খণ্ডকায়নের পয়েন্ট, সেটা হলো কর্ডেটদের খণ্ডকায়ন হলো দেহপ্রাচীর, মস্তিষ্ক আর লেজে সীমাবদ্ধ, এরা হলো সিলম পর্যন্ত পৌঁছায় না। এটা খুবই ইম্পর্টেন্ট, যে কর্ডেটদের যে খণ্ডকায়ন আছে এটা হলো সিলম পর্যন্ত পৌঁছায় না। ঠিক আছে, এরপর আসি। এরপর হলো প্রাণী জগতের প্রধান পর্বসমূহের অন্যান্য বৈশিষ্ট্য এবং উদাহরণ। আমরা আগে বলছি না যে সব ছক পড়তে হবে অ্যান্ড কোনো ছকে বাদ দেওয়া যাবে না, এই ছকের ক্ষেত্রেও সেম, কিন্তু এই ছকটা আমি পড়াই দেবো না, কারণ এই ছকে যা যা আছে সব আমরা ভিতরে পড়েছি। তোমরা এই ছকের যে অন্যান্য বৈশিষ্ট্য যেগুলো আছে এগুলো সব একবার রিডিং দিয়ে নিও, বাট এগুলো আমরা আগে ভিতরে পড়ে আসছি। তবে এখানে একটা কাহিনী আছে, সব এই যে মেটাফের প্রস্থমা হলো কেঁচোর যে সাইন্টিফিক নেম, এটা কিন্তু ভিতরে দেওয়া নেই, শুধুমাত্র এই উদাহরণ এই সাইন্টিফিক নেমটাই তুমি এই ছক থেকে মনে রাখবা, বাকি যেগুলো আমি দেখাই দিছি ওগুলো পড়লেই হবে, এক্সট্রা করে এখান থেকে পড়ার দরকার নেই। ঠিক আছে, এরপর আসলে করোনা পর্বের শ্রেণী বিভাগ। এখানে করোনা পর্বের শ্রেণী বিভাগের যে ছকটা আছে এটা যে ভাগ করছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। করোনা পর্বকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা আর হলো ভার্টিব্রাটা। আর এরগুলো যে এই যে সাব ফাইলামের যে ক্লাসগুলো আছে এগুলো মনে রাখতে হবে, কি ইউরোকর্ডাটাকে অ্যাসিডিসিয়া, থিলেসিয়া, লার্ভেসিয়া, তারপর হলো সেফালোকর্ডাটা আছে, ভার্টিব্রাকে আবার দুইটা সুপার ক্লাসে ভাগ করছে, এই প্রতিটা সুপার ক্লাসকে আবার হলো ক্লাসে ভাগ করছে। সো এই যে ফ্লো চার্টটা আছে বা এই চার্টটা আছে এই চার্টে সবগুলো পড়তে হবে। ওকে, এখানে একটা অনেক সময় আমাদের চোখ হলো একটা জিনিস ফাঁকি দিয়ে যায়, যে এখানে দেখো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফো, যে ইউরোকর্ডাটা আর হলো সেফালোকর্ডাটা এদের হলো কি বলে, এদেরকে বলা হয় আদি কর্ডাটা বা প্রোটোকর্ডাটা। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবার আসলে করোনা পর্বের যে বৈশিষ্ট্যগুলা, করোনা পর্বের যে শ্রেণীবিভাগ আছে এগুলা এখন ব্যাখ্যা করা শুরু করছে। তো শুরু করি। প্রথমে আসলে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটাকে কি বলা হয়, ইউরোকর্ডাটার অপর নাম কি, সাগর ফোয়ারা। এখন এদের সাগর ফোয়ারা কেন বলা হয়, কারণ এদের দেহে হলো সাইফন থাকে, আর এই সাইফনের সাহায্যে এরা সজোরে পানি বের করে দেয়, এই জন্য ইউরোকর্ডাটার অপর নাম কি, সাগর ফোয়ারা বা সি স্কোয়াড। এখানে একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ হলো, দেখো যে ইউরোকর্ডাটা পর্বে যে প্রাণী আছে এদের দেহে হলো টিউনিসিন থাকে,
আমরা সাধারণত জানি কি সেলুলোজ কাদের মধ্যে থেকে, উদ্ভিদদের মধ্যে, কিন্তু এই যে টিউনিসিন যেটা আছে, যেটা হলো ইউরোকর্ডাটা পর্বের প্রাণীদের দেখা যায়, এদের অপর নাম হলো প্রাণীজ সেলুলোজ। আর এই যে দেহে, যেহেতু ইউরোকর্ডাটের দেহে টিউনিসিন পাওয়া যায়, এদের অপর নাম কি টিউনিকেটা। ওকে, এটা হলো খুবই ইম্পর্ট্যান্ট এমসিকিউ, যে নিচের কোনটি প্রাণীজ সেলুলোজ হতে পারে, এটার অ্যান্সার হলো টিউনিসিন। টিউনিসিনের অপর নাম হলো প্রাণীজ সেলুলোজ। ওকে, এবার আসে হলো এদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো উপরে যতগুলো আছে সবগুলা রিং দিবা, বাট ইম্পর্টেন্ট যে কিওয়ার্ড বা যেগুলো বৈশিষ্ট্য আছে এগুলো আমি একটু পড়াই দিই। সেটা হলো যে এই ইউরোকর্ডাটাদের প্রতিরূপান্তর বা রেট্রোগেসিভ মরফোসিস দেখা যায়, মেটামরফোসিস দেখা যায়। এখন এটা মানে কি প্রতিরূপান্তর মানে কি? প্রতিরূপান্তর মানে হলো তোমার উন্নত বৈশিষ্ট্য থেকে অনুন্নত বৈশিষ্ট্যের দিকে যাওয়া। এখন তুমি যদি রিডিং দাও তাহলে বুঝতে পারবা যে এটা কেন বললাম। মানে আমাদের দেহে যা আছে ওদের সব উল্টা হয়ে গেছে। এখানে দেখো যে লার্ভা রূপান্তরের সময় এদের স্নায়ুরজ্জ সংক্ষিপ্ত হয়ে স্নায়ুগ্রন্থি বা গ্যাংলিয়নে রূপান্তরিত হয়। আবার এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ, যে ইউরোকর্ডাটের দেহে হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস দেখা যায়। ওকে, আর হলো কি এদের হলো লার্ভার প্রতিরূপান্তর বা রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস দেখা যায়। ওকে, আবার সাথে হলো এই যখন রেট্রোগ্রেসিভ মেটামরফোসিস হয়, এদের অন্যান্য যতগুলো অঙ্গ আছে সবগুলো এই কোণটা মনে রাখতে হবে, যে কত কোণে ঘুরে যায়, 90 ডিগ্রি কোণে ঘুরে যায়। সো এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবগুলা বৈশিষ্ট্যই পড়তে হবে, শুধুমাত্র এই যে কয়টা দেখা দিয়েছি এই কয়টা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এবার আসলে ইউরোকর্ডাটার যে ক্লাস, ইউরোকর্ডাটাকে যে কয়েকটা ক্লাসে ভাগ করছে, এগুলা বৈশিষ্ট্য দেওয়া আছে, এগুলা পড়া লাগবে না। মানে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম, কারণ এর আগে দেখো আমরা যতগুলো ইম্পর্টেন্ট টপিকস পড়লাম, এরপরে আরও ইম্পর্টেন্ট টপিক আছে। সো এখান থেকে আসার সম্ভাবনা কম, আর আসলেও মেইন বৈশিষ্ট্য কিন্তু এইগুলোই। ওকে, সো অ্যাসিডিয়েশিয়া, থ্যালিয়েশিয়া, লার্ভেশিয়া এগুলো বৈশিষ্ট্য লাগবে না, চাইলে পড়তে পারো, একবার রিডিং দিতে পারো। এবার আসলে সেফালোকর্ডাটা, সাব ফাইলাম টু সেফালোকর্ডাটা, এদের অপর নাম কি ভল্লাকার বা বলনামাকার প্রাণী। আর ইংলিশ টার্মটা কি, ইংলিশে কি বলে ল্যান্সিওলাস। এখন সেফালোকর্ডাটার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যে এটা কিন্তু খুব একটা ছোট সংখ্যা, যে কি এখন পর্যন্ত 33 প্রজাতির সেফালোকর্ডাটা শনাক্ত করা হয়েছে। শুধুমাত্র আমি এখন পর্যন্ত কিন্তু কোনো সংখ্যা মুখস্থ করতে পারি না, শুধুমাত্র এই সংখ্যাটা মুখস্থ করতে পারলাম, কারণ এটা একটু ইম্পর্টেন্ট, যে সেফালোকর্ডাটা কয়টা প্রজাতি এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে, সেটা হলো 33টা। এবার হলো এদের বৈশিষ্ট্য, সবগুলো বৈশিষ্ট্য একবার রিং দিবা, তবে কিওয়ার্ড কি কি আছে। এর হলো ওরাল, এদের কি দেখা যায় ওরাল সিরি বা ওরাল হুড। ওরাল সিরি বা ওরাল হুড হলো এদের পর্বের একটা বৈশিষ্ট্য, আর এদের হলো ভি আকারের মায়োটাইম পেশি থাকে। ওকে, সো এই দুইটা কিওয়ার্ড একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবা। এবার আসলে ভার্টিব্রাটা, ভার্টিব্রাটা মানে হলো আমরাই হলো ভার্টিব্রাটার অন্তর্ভুক্ত। সো আমাদের যে যা বৈশিষ্ট্য আছে এখানেও ওই তাই বৈশিষ্ট্য আছে। সো এখানে আমি আবার নতুন করে পড়া দেবো না, বাট এখানে গুলায় ফেলাবা কোন কোন টপিকে সেটা আমি একটু বলে দিই। এই দেখো, এই যে গলবিলের উভয় পাশে কত জোড়া ফুলকারন্দ থাকে, 5 থেকে 15 জোড়া, এটা হলো আলাদাভাবে মনে রাখতে হবে। সাথে হলো কি আমাদের দেহের প্রধান রেচনাঙ্গ কি বৃক্ষ, আর বৃক্ষ কোথা থেকে উদ্বুদ্ধ হয়, মেসোডার্ম থেকে। সো মেসোডার্ম থেকে উদ্ভূত বৃক্ষ হলো প্রধান রেচনাঙ্গ। আর এদের কত জোড়া কর্টিক স্নায়ু থাকে, ভার্টিব্রাটাদের 10 থেকে 12 জোড়া। সো এই তিনটা হলো গুলায় ফেলার সম্ভাবনা বেশি, এই তিনটা একটু মনে রাখার চেষ্টা, ভালোভাবে মনে রাখার চেষ্টা করবো। আর বাকি যতগুলো আছে এগুলো একবার রিডিং দিলেই মনে থাকবে আশা করি, কারণ এগুলো সব আমাদেরই বৈশিষ্ট্য। এবার আসলে ভার্টিব্রাটাকে হলো দুইটা সুপার ক্লাসে ভাগ করা আছে, একটা হলো সাইক্লোস্টোমাটা আর একটা হলো ন্যাথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা কি, সাইক্লোস্টোমাটা হলো প্রকৃত চোয়াল এবং জোড়ুপাঙ্গবিহীন। এখানে দেখো লেখা আছে যে সাইক্লোস্টোমাটা হলো প্রকৃত চোয়াল এবং জোড়ুপাঙ্গবিহীন। আর মিক্সিনিটা কি, মিক্সিনি এই যে মিক্সিনিটা কি, এই যে সাইক্লোস্টোমাটা আছে একে আবার দুইটা ক্লাসে ভাগ করা হয়েছে, একটা হলো মিক্সিনি আর একটা হলো পেট্রোমাইজন্টিটা। এখন মিক্সিনি আর পেট্রোমাইজন্টিটার ক্ষেত্রে কি কি মনে রাখবো, মিক্সিনির অপর নামগুলো মনে রাখতে হবে, যে মিক্সিনির অপর নাম হলো কি হ্যাগফিশ। এই মিক্সিনিকে আবার স্লাইমিল নামেও অভিহিত করা হয়। এখন এখানে যতগুলো বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হলো দুইটা বৈশিষ্ট্য। একটা হলো যে মিক্সিনিদের কি 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে, এটা কিন্তু আমরা আগে পড়ছি ভার্টিব্রাটার মধ্যে, যে ভার্টিব্রাটাতে কত জোড়া ফুলকারন্ধ্র থাকে, 5 থেকে 15 জোড়া। আর এদের কোনো লার্ভা দশা নেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আছে হলো পেট্রোমাইজন্টিটা। পেট্রোমাইজন্টিটার অপর নাম কি ল্যাম্প্রে। আমার হাতে কি জানো, আমার হাতে হলো পিতে পেট্রোমাইজন্টিটা, ল্যাম্প্রেতে পি আছে। সো পেট্রোমাইজন্টিটার অপর নাম হলো ল্যাম্প্রে। আর অ্যামোসিড লার্ভা দশা এদের দেখা যায়। এটা যে কতবার আমি হলো কোচিংয়ের পরীক্ষা পাইছি যে অ্যামোসিড লার্ভা দশা কাদের বৈশিষ্ট্য। সো মনে রাখবো যে অ্যামোসিড লার্ভা দশা হলো পেট্রোমাইজন্টিটার বৈশিষ্ট্য।
এবার হলো এদের ফুলকা, এদের হলো 7 জোড়া ফুলকা আছে। এই পেট্রোমাইজার ডেটা থেকে এই কয়েকটা ইনফোই ভেরি ইম্পর্টেন্ট, বাকি সবগুলো একবার করে রিডিং দিবা। এবার আসলে হলো ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা কি? প্রকৃত চল এবং জোরূপাঙ্গ বিশিষ্ট। এই সুপার ক্লাস ন্যাথোস্টোমাটাকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে, কন্ডেকথিস, অ্যাক্টিনোপেরিজি আর হলো সার্কোপেরিজি। সো এখন কন্ডেকথিসের ক্ষেত্রে কি কি পড়বো? কন্ডেকথিসকে ক্ষেত্রে প্রথমেই হলো বলি, এরা হলো দাপুটি গোষ্ঠী হিসেবে পরিচিত। কন্ডেকথিসের উদাহরণ কি? হাঙর মাছ। তুমি দেখো যে হাঙর মাছ কি একটু দাপুটে স্বভাবের না? কন্ডেকথিস হলো দাপুটে গোষ্ঠীর অন্তর্ভুক্ত, এটা হলো মনে রাখতে হবে। আর বৈশিষ্ট্যগুলোর মধ্যে কয়েকটা কিওয়ার্ড যেগুলো সবসময় আছে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, সেগুলো মনে রাখতে হবে। এদের আইস, কন্ডেকথিসের হলো প্ল্যাকয়েড নামক আইস থাকে, আর এর হলো কি কন্ডেকথিস হলো তরুণাস্থিময়। আর এদের হলো কি, তুমি যখন একটা হাঙরের কথা চিন্তা করো, যেমন চিত্রটা দেখো, এদের কিন্তু ফুলকা রন্ধ্রগুলো কিন্তু ঢাকা থাকে না কোনো কিছু দিয়ে, এদের ফুলকা রন্ধ্রগুলো হলো উন্মুক্ত, এই জন্য এদের কি থাকে না, কানকো বা অপারকুলাম থাকে না। ওকে, আবার এদের পুচ্ছ পাখনাটা মরাতে, এদের পুচ্ছ পাখনা হলো হেটারো সার্কেল, আর এদের হলো বায়োথলি বা সুইম ব্লাডারও থাকে না। ওকে, এই কয়েকটা ইনফো হলো খুবই ইম্পর্টেন্ট, এই কয়েকটা ইনফো থেকে বারবার প্রশ্ন আসে। এবার আসলে অ্যাক্টিনোপেরিজি। অ্যাক্টিনোপেরিজির ক্ষেত্রে যদি আমি দেখি, ওই আবার সেম 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 জিনিসই মনে রাখতে হয়, সেগুলো কি, এদের হলো সাইক্লয়েড বা টিনয়েড আইস থাকে। কি কি আইস দেওয়া হবে? তো সাইক্লয়েড আর টিনয়েড। আর আমরা কন্ডেকথিসের ক্ষেত্রে কি বললাম? প্ল্যাকয়েড আইস। আর আমরা যত প্রকারের যা যা মাছ খাই বা আমাদের যেসব মাছ খাই, এই সবগুলা মাছই হলো অ্যাক্টিনোপেরিজির অন্তর্ভুক্ত। এরপর আসলে কি, এদের হলো অ্যান্ড্রোকন্ড্রাল উৎস সম্পন্ন অস্থি নির্মিত অস্থি নির্মিত অন্তকঙ্কালে অবস্থিত। অ্যান্ড্রোকন্ড্রাল উৎস মানে কি? যেই অস্থিগুলো হলো তরুণ অস্থি থেকে উৎপত্তি লাভ করেছে, সেগুলোই হলো অ্যান্ড্রোকন্ড্রাল। এখন এদের পুচ্ছপাখনা কি? হোমোসার্কাল। আর আমরা হোমোসার্কাল মানে কি? যেটা পুচ্ছপাখনার অংশ দুটোর সমান। তুমি যদি ইলিশ মাছ বা রুই মাছ যে কোনো একটা মাছকে ভিজুয়ালাইজ করো, দেখবা যে ওদের যে পুচ্ছপাখনা, লেজটা যে আছে, ওটা দুইটা পাখায় কিন্তু একদম সমান। সো এরা হলো হোমোসার্কাল, অর্থাৎ এদের পুচ্ছপাখনার দুইটা অংশই সমান। আর এদের হলো বায়োথলি বা পটকা থাকে। এটা কিন্তু যারা হলো মায়ের সাথে মাছ কাটা দেখছো, তারা কিন্তু জানো যে যেগুলো মাছ আমরা খাই, বেশিরভাগ সবগুলা মাছেরই বায়োথলি বা পটকা থাকে, যেগুলো এদের ভাসে থাকতে সাহায্য করে। এবার আসলে হলো সার্কোপেরিজি। সার্কোপেরিজির ক্ষেত্রে কি মনে হয়? এদের অপর নাম মনে রাখতে হবে, এটা হলো কি, পিণ্ডাকার পাখনা বিশিষ্ট মাছ বা লো ফিন্ড ফিশ। এখন এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি? ওই সেম আইস মনে রাখতে হবে, পুচ্ছ পাখনা কি ধরনের মনে রাখতে হবে, আর একটা দুইটা বৈশিষ্ট্য আছে যেগুলো একটু আলাদা, যেগুলো হলো কিওয়ার্ডস। সে হলো কি, এদের হলো গ্যানয়েড আইস থাকে, খুবই ইম্পর্টেন্ট। আর এদের লেজ হলো ডাইফাই সার্কেল। ওকে, আর এদের হলো কি, এদের কিন্তু বায়োথলি বা পটকা থাকে। তাহলে বায়োথলি বা পটকা কার থাকে না? শুধুমাত্র কন্ডেকথিসেরই থাকে না। আর এদের কি থাকে? চলে প্রকৃত এনামেল আবৃত দাঁত বিদ্যমান। আচ্ছা, এরপরে আসি। এরপরে হলো করোডা পর্বের অন্যান্য যেগুলা পর্ব আছে, যেমন অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, অ্যাভিস, ম্যামেলিয়া, এগুলা। আমি একটা জিনিস বলে রাখি, করোডা পর্ব থেকে রিসেন্টলি কয়েক বছর থেকে একটু প্রশ্ন কম আসতেছে, তাই বলে যে এগুলোকে গুরুত্ব দিব না তা না, এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এখন অনেক সময় হয় কি, স্যারের যদি ইচ্ছা হয়, এই যেগুলো পরিচিত অ্যামফিবিয়া, রেপ্টাইলিয়া, এগুলো কিন্তু পরিচিত পর্ব, এগুলো থেকে প্রশ্ন দিলেও দিতে পারে। সো এগুলো কিন্তু সেম গুরুত্ব দিয়ে পড়বো, বাট শুরুর দিকে একটু বেশি গুরুত্ব দিবা। এবার আসলে অ্যামফিবিয়া মানে হলো উভচর। এখন আমি না এখান থেকে হলো তোমাদের পড়াবো না, মানে এখানে যে বৈশিষ্ট্যগুলো আছে, বেশিরভাগ বৈশিষ্ট্য একটা ছকে দেওয়া আছে, ওই ছকটাতে আমরা যাই। চলো, তো ছকটা কোথায়? এই ছকটা হলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই ছকটা পড়লেই বলতে গেলে সবগুলা বৈশিষ্ট্য মনে থাকে যায়। এখন দেখো, মৎস্য, উভচর, সরীসৃপ, পাখি এভাবে সিরিয়ালি দিছে। এখন ধরো এদের ত্বক কি? মৎস্য মাছ যারা আছে, ভেজা, গ্রন্থিময় এবং সাধারণত ডার্মাল আইসযুক্ত। মাছ যেহেতু পানিতে থাকে, তাহলে এদের ত্বক কি হবে? ভেজাই হবে। আর উভচর কি? উভচর মানে হলো ব্যাঙ, এরা মাঝে মাঝে পানিতেও থাকে, আবার মাঝে মাঝে ডাঙাতেও থাকে। যেহেতু পানিতে থাকে, এদের দেহ কি হবে? ভেজা হবে, আবার গ্রন্থিময়ও হবে। আর সরীসৃপ কি? সরীসৃপ সবসময় মাটিতেই থাকে, এই জন্য এদের দেহ হলো শুষ্ক। পাখিও সবসময় মাটিতেই থাকে, এই জন্য এরা হলো শুষ্ক। স্তন্যপায়ীও সবসময় হলো মাটিতে থাকে, এই জন্য এরা শুষ্ক। এখানে একটা জিনিস বলি, যারাই ভেজা তারাই হলো গ্রন্থিময়। আবার শুধুমাত্র স্তন্যপায়ী বাদ দিয়ে, কারণ দেখো আমরা তো স্তন্যপায়ী, আমাদের কি ঘর্মগ্রন্থি আছে না, আবার তেল গ্রন্থি আছে। সো শুধুমাত্র স্তন্যপায়ীরা হলো যেসব প্রাণী মাটির মধ্যে থাকে, শুধু তাদের মধ্যে স্তন্যপায়ীর যে ত্বক আছে, এটা হলো গ্রন্থিময়। আর এদের দেহ, স্তন্যপায়ীদের কি দ্বারা আবৃত? লোম দ্বারা আবৃত থাকে। এবার চলনাঙ্গ কি? চলনাঙ্গ এরা পড়া দেওয়ার মতন তেমন কিছু নেই, এটা কমন সেন্স দিয়ে বলা যায়।
তারপর হলো শ্বসনাঙ্গ। শ্বসনাঙ্গ শুধুমাত্র মাছের ক্ষেত্রে হলো ফুলকা। এখানে একটা জিনিস বলি, উভচরদের ক্ষেত্রে ফুসফুস দেওয়া আছে না, কিন্তু ইন দ্য লার্ভা দশায় উভচররা ফুলকার সাহায্যে শ্বসন সম্পন্ন করে, বাট যখন পূর্ণাঙ্গ প্রাণীতে পরিণত হয় তখন ওরা ফুসফুস। শুধুমাত্র মনে রাখবা যে মৎস্য হলো ফুলকা, বাকি সবাই হলো ফুসফুস। এই যে হৃৎপিণ্ড, এটা হলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে হৃৎপিণ্ডের যে পার্থক্যর যে রোটা দেওয়া আছে, এটা হলো সব থেকে ইম্পর্টেন্ট। মাছ হলো কি দ্বিপ্রকোষ্ঠী, উভচর হলো কি তিন প্রকোষ্ঠী বিশিষ্ট, আর হলো সরীসৃপ কি অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠ, পাখি হলো সম্পূর্ণরূপে চার, স্তন্যপায়ী হলো সম্পূর্ণরূপে চার। তবে এখানে একটা জিনিস দেখো, সরীসৃপ হলো অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠী বলতেছে না, কিন্তু এটা একটা ব্যতিক্রম আছে। কুমির হলো, এটা ব্যতিক্রম হলো কুমিরের হলো যে হৃৎপিণ্ড আছে, এটা হলো সম্পূর্ণরূপে চার প্রকোষ্ঠ। এটা কিভাবে মনে রাখতে হবে, মনে রাখো, দেখো মাছ তো হলো দ্বিপ্রকোষ্ঠ বিশিষ্ট, হ্যাঁ, উভচর কি তার থেকে একটু উন্নত, সেহেতু এটা কি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট। সরীসৃপ কি তার থেকে একটু উন্নত, সেহেতু এটা অসম্পূর্ণভাবে বিভক্ত চার প্রকোষ্ঠ। আর পাখি আর স্তন্যপায়ী তো সব থেকে উন্নত, এই জন্য কি এরা হলো চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এবার আসে হলো রক্ত। রক্তর ক্ষেত্রে মনে রাখবা যে শুধুমাত্র পাখি এবং স্তন্যপায়ী এই দুইটা হলো উষ্ণ, বাকি সবাই হলো শীতল রক্ত বিশিষ্ট। ঠিক আছে, এই রক্তটাও কিন্তু, রক্তের যে রোটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আসে হলো কর্ডিক স্নায়ু। কর্ডিক স্নায়ুর ক্ষেত্রে দেখো, যে দুইটা প্রাণীর হলো তোমার পানিতে বসবাস করে, তাদেরই হলো কর্ডিক স্নায়ু 10 জোড়া, বাকি সবারই 12 জোড়া। দেখো মৎস্য হলো কি 10 জোড়া, উভচর কি, উভচর তো একটু মাঝে মাঝে পানিতে থাকে, এই জন্য এদেরও 10 জোড়া, আর বাকি যারা আছে, যারা হলো পানিতে যায় না, তাদের কত করে আছে 12 জোড়া। এই যে হলো অক্ষিপল্লব। অক্ষিপল্লবের ক্ষেত্রে আমি বলবো, তোমরা কি মনে রাখবা জানো, মাছের অক্ষিপল্লব থাকে না, মাছের হলো চোখের পাতা থাকে না, এটা তো কমন সেন্স দিয়েই তো বলা যায় না। আর খালি মনে রাখবা যে যারা স্তন্যপায়ী এদের অক্ষিপল্লব 2টা, আর বাকি যারা আছে সবারই হলো 3টা করে। এবার আসলে অবসরণী। অবসরণী কীভাবে মারবো, অবসরণীও মনে রাখার একটা টেকনিক বলি। শুধুমাত্র মনে রাখবা যে মাছ, আমরা কি মানুষ হলো কি স্তন্যপায়ী, আমরা কি খাই, মাছ খাই। আমরা কি পাখিও খাই অবশ্য, তাও আমরা বলে রাখি মাছে ভাতে বাঙালি আছে না, তো এটা মনে রাখবো যে মাছে ভাতে যেহেতু বাঙালিরা কি স্তন্যপায়ী আর মাছ, এই জন্য মাছ আর শুধুমাত্র স্তন্যপায়ী এই দুইটার ক্ষেত্রে অবসরণী অনুপস্থিত। ওকে, এরপর আসলে নিষেকের ক্ষেত্রে এটাও একটা মানে ট্রিক্স দিয়ে মনে রাখা যায়। মনে রাখবা যেসব প্রাণীরা পানিতে বসবাস করে বা পানিতে যাদের বিচরণ, সেসব প্রাণীদের নিষেক হলো বহির্নিষেক। এই দেখো, মৎস্য হলো বহির্নিষেক, উভচর দিশে হলো আবার বহির্নিষেক। আর প্রসব হলো কি, এটা হলো তোমার বেশিরভাগ ক্ষেত্রেই কমন সেন্স দিয়ে অ্যান্সার করা যায়। যেমন মৎস্য হলো ডিম পারে, উভচরও হলো ডিম পারে, সরীসৃপ যেমন ধরো যে কুমির, সাপ, এরাও কি ডিম পারে, আবার পাখিও কি ডিম পারে, শুধুমাত্র স্তন্যপায়ী হলো বাচ্চা দেয়। তবে এখানে একটা ব্যতিক্রম আছে, হংসচঞ্চু হলো নিষিক্ত ডিম। সব স্তন্যপায়ী হলো তোমার বাচ্চা প্রসব করে না, হংসচঞ্চু হলো নিষিক্ত ডিমের সাহায্যে যৌন জনন সম্পন্ন করে। এখন তোমার মাথায় প্রশ্ন আসতে হবে, ভাই হংসচঞ্চু হলো প্লাটিপাস, আমরা প্লাটিপাস নামেই বেশি পরিচিত। এবার যখন আমরা এই ছকটা পড়লাম না, এবার এই ছকে হলো বেশিরভাগ বৈশিষ্ট্যগুলো হয়ে গেছে। এখন বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে, বাকি বৈশিষ্ট্যগুলো এইখানে আমি দাগায় রাখছি। কই গেল, হ্যাঁ দেখো, অ্যামফিবিয়া বা উভচর। অ্যামফিবিয়া মানে কি উভচর। ওকে, তো অ্যামফিবিয়ার ক্ষেত্রে সবগুলো আমরা আগেই পড়ে আসছি। সব থেকে ইম্পর্টেন্ট কি জানো, এই যে এই পয়েন্টটা, সেটা হলো কি অগ্রপদে 4টি আর পশ্চাৎপদে হলো 5টি করে নখরবিহীন আঙ্গুল থাকে। ঠিক আছে, আর এদের জীবনচক্রে কি থাকে, ট্যাডপল নামক লার্ভা দশা। তবে বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটাই। ওকে, এরপর আসি হলো রেপটাইলিয়া বা সরীসৃপ। আমাদের বেলা কিন্তু, অর্থাৎ যে 23-24 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছিল যে সরীসৃপের যুগ কোনটি, এটা হলো মেসোজোয়িক যুগ। যদিও এই যে প্রশ্নটা করা হয়েছিল সরীসৃপের যুগ কোনটি, মেসোজোয়িক যুগ, এটা কিন্তু হলো প্রাণী বিজ্ঞানের যে সবার লাস্ট চ্যাপ্টারটা আছে, লাস্ট চ্যাপ্টারের অনুসরণী এমসিকিউ ছিল এটা, যে সরীসৃপের যুগ কোনটা, মেসোজোয়িক যুগ। এখান থেকে প্রশ্নটা আসলে করে নাই। এবার আসলে সরীসৃপের বৈশিষ্ট্য কি, মধ্যে ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি, যে এদের প্রতি পায়ে 5টি করে নখর যুক্ত। এটা কিন্তু ভালোভাবে মনে দেখবা, এদের কিন্তু নখর যুক্ত। আর যারা অ্যামফিবিয়া বা উভচর আছে, এদের হলো নখরবিহীন। এরপর হলো দেখো, এটা আমরা আগে পড়ে আসলাম যে যেহেতু সরীসৃপদের যে হৃৎপিণ্ড আছে, এটা হলো অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠে বিভক্ত। তখনই কিন্তু বলে দিয়েছিলাম ব্যতিক্রম কি, ব্যতিক্রম হলো কুমির হলো সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট।
এরপর হলো কি আছে, এদের হলো একটা অক্সিপেটাইল কন্ডাইল থাকে, আর এদের হলো কি 4টা বহির্বর্ণীয় ঝিল্লি দেখা যায়, অ্যামনিয়ন, কোরিয়ন, কুসুমথলি আর হলো অ্যালান্টয়েস। এবার হলো অ্যাভিস বা পাখি, পালকে আবৃত, এটা হলো কমন সেন্স দিয়ে বলা যায়। আর এদের হলো কি যে পাখিদের কি অগ্রপদ যে দুইটা আছে, সামনের যে দুইটা পা ছিল, এই দুইটা পা হলো ডানায় রূপান্তরিত হয়। আর এদের হলো চোয়াল দাঁতবিহীন চঞ্চুতে পরিণত হয়। আর একটা জিনিস হলো খুবই ইম্পর্টেন্ট, যে কাদের অস্থিগুলো বায়ুগহ্বরপূর্ণ। সব যতগুলো পর্বের প্রাণী আছে সবগুলোর মধ্যে শুধুমাত্র অ্যাভিস বা পাখির যে পর্বটা আছে, এদের অস্থিগুলো হলো বায়ুগহ্বরপূর্ণ বা পিনিউমেটিক। অবশ্য মানুষেরও কিছু হাড্ডি হলো পিনিউমেটিক, বাট এই অধ্যায়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো যে পাখি বা অ্যাভিসের হলো অস্থিগুলো হলো বায়ুগহ্বরপূর্ণ বা পিনিউমেটিক। আর এটা কি করে, এটা হলো উড়তে সাহায্য করে, যেহেতু এগুলো বায়ুগহ্বরপূর্ণ সেহেতু এটা হালকা হয়। আর হলো খুবই ইম্পর্টেন্ট যে এদের শব্দ সৃষ্টিকারী অঙ্গ সিরিংস থাকে। প্রশ্ন করতে হয় যে সিরিংস কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য, তাহলে অ্যান্সার হলো কি, সেটা হলো অ্যাভিস। এরপরে আসে হলো ম্যামেলিয়া বা স্তন্যপায়ী। আমাদের যা যা বৈশিষ্ট্য সব বৈশিষ্ট্য এখানেই লেখা আছে, তবে এখানে তুমি গুলায় ফেলাবা যে কয়টা পয়েন্ট, আমি এগুলো একটু লিখে ফেলতেছি। এখন আমি কেমনে বলছি যে তুমি গুলায় ফেলো, কারণ আমিও গুলায় ফেলতাম, তো সো বলে দেওয়া যায় যে কুমলাতে গুলায় ফেলাবা। সেই দেখো স্তন্যপায়ী বা ম্যামেলিয়ার একটা যেগুলো বৈশিষ্ট্য আছে, আমাদের একটা পয়েন্ট কি, বহিকর্ণে পিনা আর মধ্যকর্ণে 3টি ক্ষুদ্রাস্থি থাকে, আর দুটি অক্সিপিটাল কন্ডাইল। কয়টা? 2টা। আর আমরা সরীসৃপের ক্ষেত্রে কি পড়ছিলাম, একটা অক্সিপিটাল কন্ডাইল। আর এদের হলো কি, এটা আমরা যখন রক্ত অধ্যায়টা যদি পড়ে থাকি, এটা খুব ভালোভাবে জানি যে এদের দ্বিচক্রীয় সংবহন দেখা যায় বা ডাবল সার্কুলেশন সিস্টেম দেখা যায়। এটা হলো কি কি চক্র দেখা যায়, একটা হলো সিস্টেমিক আর একটা হলো পালমারি চক্র, এই 2টা চক্র দেখা যায়। এবার হলো স্তন্যপায়ী প্রাথমিক শ্রেণীবিন্যাস। স্তন্যপায়ী প্রাথমিক শ্রেণীবিন্যাসকে ভাগ করা হয়েছে হলো যে প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়া। এখন প্রোটোথেরিয়া, মেটাথেরিয়া আর ইউথেরিয়ার মধ্যে অনেক অপ্রয়োজনীয় ইনফো দেওয়া আছে, যেগুলো থেকে এমসিকিউ আসার সম্ভাবনা কম। সো আমি এখানে হলো কিছু ইম্পর্টেন্ট তোমরা সবগুলো রিডিং দেবো, সবগুলো মনে রাখার চেষ্টা করবা, বাট আমি যেগুলো হলো দাগাই দিচ্ছি বা যেগুলোতে পড়া দিচ্ছি সেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। প্রোটোথেরিয়া মানে কি জানো? প্রোটোথেরিয়া অপর নামটা মনে রাখতে হবে যে এটা হলো ডিম প্রসবী স্তন্যপায়ী। আর এরা হলো কি করে, যেহেতু এরা ডিম প্রসবী স্তন্যপায়ী, এরা কি করবে, থলথলে চামড়ার মতো আবরণযুক্ত ডিম প্রসব করে, এখানে দেখো লেখা আছে। আর হলো কি, এরা হলো মনোট্রিম। মনোট্রিম কেন বলে এটা মনে রাখতে হবে, বেশি ভালোভাবে মনে রাখতে হবে যে প্রোটোথেরিয়াকে মনোট্রিম বলে। মনোট্রিম মানে কি, যাদের হলো রেচন জনন ও পরিপাকের জন্য অভিন্ন ছিদ্র একটাই ছিদ্র আছে, তাদের সেসব প্রাণীকে বলা হয় মনোট্রিম। তাহলে মনোট্রিম কারা? প্রোটোথেরিয়ারা। আর প্রোটোথেরিয়ার উদাহরণ কি, হংস তুণ্ড প্লাটিপাসের ওপর নাম হলো হংস চঞ্চু অনেকে বলে। সো এটা সাইন্টিফিক নেমটা মনে রাখবা। এখানে আমি বলবো জাস্ট প্রজাতির নেমটা মনে রাখবো, কারণ প্রজাতির নেমটা মনে রাখা সহজ। সেটা হলো কি অ্যানাটিনাস বা প্লাটিপাস। আর উদাহরণ কি অ্যাকিডনা। প্রোটোথেরিয়ার আর একটা উদাহরণ কি অ্যাকিডনা, এটার সাইন্টিফিক নেমটা দরকার নেই। এবার আসলে মেটাথেরিয়া। মেটাথেরিয়া মানে কি, মেটাথেরিয়া অপর নাম কি মার্সুপিয়াল। এমতে মেটাথেরিয়া, এমতে মার্সুপিয়াল। ওকে, সেই এভাবে মনে রাখবা। আর মেটাথেরিয়াদের অপর নাম কি, সরল ধরনের অমরা বিশিষ্ট প্রাণী। আর এদের কি কি পাওয়া যায়, এদের মার্সুপিয়াম নামক থলি। এরা কি, এদের অপর নাম হলো, দেখছিলাম আমরা যে মেটাথেরিয়া অপর নাম হলো মার্সুপিয়াম, আর এদের যে থলিটা থাকে একটা দেখবা, এই থলিটার নাম হলো মার্সুপিয়াম নামক থলি। আর এদের হলো খুবই ইম্পর্টেন্ট যে এদের হলো 2টা জরায়ু আর 2টা যোনি থাকে। এখন মার্সুপিয়াম থলিটা কি, ক্যাঙ্গারুদের দেখছো না যে ক্যাঙ্গারুরা বাচ্চা একটা ওদের পেটের কাছে একটা থলির মধ্যে রাখে। সো ক্যাঙ্গারু, অপোসাম, তারপর কোয়ালা, এরা হলো তোমার মেটাথেরিয়া বা মার্সুপিয়াল স্তন্যপায়ী। শুধুমাত্র ক্যাঙ্গারু আর কোয়ালার যে প্রজাতির নাম আছে, এই প্রজাতির নামগুলো মনে রাখবা, যে কারণ এগুলো খুব কমন প্রাণী। লাল ক্যাঙ্গারুর সাইন্টিফিক নেম কি, রুফাস। আর হলো কোয়ালার সাইন্টিফিক নেম কি, সিনেরিয়াস। এখন তুমি বলতে পারো ভাইয়া 2টা মানে গণনামটা কেন বাদ দিতে বলছেন? শুধুমাত্র যত মানে কষ্ট কমানো যায় তত ভালো, তাই না? শুধু এই জন্য এই যে প্রজাতির নাম যেটা আছে তার পিছনের যে নামটা আছে এটা মনে রাখলে হয়, ঠিক আছে? এরপর আসে হলো ইউথেরিয়া হলো, আমরা হলো ইউথেরিয়া অন্তর্ভুক্ত। ইউথেরিয়া হলো প্রকৃত ধরনের অমরা বিশিষ্ট প্রাণী। আর এদের হলো একটা যোনি থাকে। আর আমরা কি বলছিলাম, মেটাথেরিয়ার দুইটা জরায়ু 2টা যোনি থাকে। আর এদের হলো কি একটা যোনি থাকে। আর এদের হলো শুক্রাশয় হলো সাধারণত স্ক্রোটাল থলিতে। কোথায় থাকে? শুক্রাশয় হলো স্ক্রোটাল থলিতে অবস্থান করে। তো এই চ্যাপ্টারটার যখন এই পরে দেখবা যে একটা ছক আছে, সেটা হলো কর্ডেট এবং নন কর্ডেট পর্বের প্রাণীর মধ্যে পার্থক্য। তো পার্থক্যের মধ্যে সবগুলো যখন একবার রিডিং দিবা না, সবগুলো যেহেতু আগেই পড়ে আসছো,
সব তোমার মাথায় এমনি গাঁথে যাবে, শুধুমাত্র এই যে চক্ষুর টপিকটা একটু আলাদা। সেটাও কি, কর্ডেড প্রাণীদের চক্ষু সৃষ্টি হয় মস্তিষ্ক থেকে, কিন্তু নন কর্ডেড যে প্রাণীগুলো আছে এদের যে চক্ষু সৃষ্টি এটা হয় হলো ত্বক থেকে। সো এই পয়েন্টটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, বাকি এই ছকটাও কিন্তু ভালোভাবে পড়ে নেবে, কারণ ছক বাদ দেওয়া যাবে না, সব ছক পড়তে হবে। এরপর আছে হলো মেরুদণ্ডী মেরুদণ্ডী প্রাণীর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য, এটাও একবার রিডিং দিলেই সব পারবা। তারপর হলো তৃণাস্থিময় ও অস্থিময় মাছের মধ্যে পার্থক্য। এখানের মধ্যে 3টা পয়েন্ট আছে, 3টা রো আছে, যেটা একটু ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হলো কি কি, একটা হলো দেখো পটকার পয়েন্টটা। পটকা হলো তৃণাস্থিময়, অর্থাৎ যেগুলো হলো কন্ড্রিকথিস পর্বের প্রাণী, এদের হলো পটকা হলো অনুপস্থিত। আর আমরা যেগুলো মাছ খাই, অস্থিময় মাছ বা অ্যাক্টিনোপেজি, তারা দেখবা যে ওদের হলো কি থাকে, বায়োথলি বা পটকা উপস্থিত থাকে। রেচন বর্জ্য হলো তরুণাস্থিময় মাছের হলো ইউরিয়া, আর অস্থিময় মাছের হলো কি অ্যামোনিয়া। এটা কিন্তু বইয়ের ভিতরে দেওয়া নেই। তারপর হলো নিষেক, তরুণাস্থিময় মাছের হলো অন্তঃনিষেক ঘটে, আর অস্থিময় মাছের হলো বহির্নিষেক ঘটে। কিছুক্ষণ আগে আমি বলছিলাম না, যেসব প্রাণী হলো তোমার পানির মধ্যে থাকে তাদের হলো বহির্নিষেক ঘটে, এই জন্য মাছ এবং উভচর হলো বহির্নিষেক, আর বাকি সবাই হলো অন্তর্নিষেক। কিন্তু তরুণাস্থিময় মাছ হলো এক্ষেত্রে ব্যতিক্রম, এদের হলো দেখা যায় হলো অন্তর্নিষেক। বাকি এই ছকটা পড়ে নেবা, আর এই 3টা পয়েন্ট একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা। ওকে, এই ছকটা তো আগেই পড়ে দিলাম। তো এটা হলো, এই অধ্যায়টা হলো এই পর্যন্তই। মানে এখানে আরও যেগুলো আমরা আগেই কিছুক্ষণ আগে করাটা পর্বের যে ক্লাস বা সুপার ক্লাস বা সাব ফাইলাম যেগুলো বৈশিষ্ট্য পড়ছি আর উদাহরণ পড়ছি সব এখানে দেওয়া আছে, তোমরা একবার রিডিং দিলেই পারবা। ঠিক আছে, তো এই অধ্যায়টা এই পর্যন্তই। আর আমি হলো মেইনলি যেগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলোর উপরই গুরুত্ব দিছি, সেগুলোর উপরে ফোকাস দিছি, সেগুলোই পড়াই দিছি। তোমার দায়িত্ব হচ্ছে সবগুলো একবার ভালোভাবে রিডিং দাও, তারপর যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো পড়া, সাথে অনুশীলনী প্রশ্ন সলভ করা, প্রশ্ন ব্যাংক দেখা, সাথে নিজে নিজেও বোঝা যে কোনগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আসসালামু আলাইকুম।